এসো কিছু পারিবারিক চ্যানেলে আজকে আপনারা শুনবেন পদ্ম আলমের একটি উপন্যাস অন্তমিল। আজ শোনাচ্ছি এর শেষ পর্ব, পর্ব 6। আপনারা যারা নতুন এই চ্যানেলে তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন। নীরু দুটো ল্যাব ক্লাস সেরে ক্যান্টিনের চেয়ারে গা এলিয়ে বসে আছে। খিদে পায়নি, তবু এক প্লেট চাউমিন অর্ডার করলো, সাথে কড়া করে বানানো কেবল এক কাপ লিকার। আজকে কেমন যেন হালকা শীত শীত পড়েছে। নভেম্বরের মাঝামাঝিতেই এবার এমন ঠান্ডা পড়ে যাবে সেটা আগে থেকে বোঝা যায়নি। ক্যান্টিন রুমের উত্তরে বিশাল একটা খোলা জানালা, সেদিক থেকে শিরশিরিয়ে ঠান্ডা বাতাস আসছে। বাইরে বিকেলের হলুদ রং 2 হাত দূরের জারুল গাছটায় কেমন মাখামাখি হয়ে আছে। একটা কাঠঠোকরা পাখি সেটার ডালে বসে নীরুর দিকে তাকিয়ে আছে উৎসাহী চোখে। নিজাম সাহেব আধা ঘন্টা আগে নীরুর নাম্বারে কল করে জানিয়ে দিয়েছেন আজ নীরুকে উনি আনতে যাবেন। নীরু না করেনি। বহুদিন হলো নীরু কারোর জন্য অপেক্ষা করে না, কারো আশায় পথ চেয়ে বসে থাকে না। সেই 6 বছর বয়স থেকে নীরু ভীষণ একা। একা একাই বিকেলের আকাশ দেখে, একা একাই কানে চুপচাপ হেডফোন গুঁজে সুরের মূর্ছনায় হারিয়ে যায়। একা একাই ক্লাসরুমের জানালার পাশে বসে এক পশলা বৃষ্টির সোঁদা গন্ধ বুক ভরে টেনে নেয়। আবার একা একাই নিজের আকাশে গাংচিল হয়ে উড়ে যায় বহুদূরে। নীরুর মাঝে মধ্যেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। লাল ফিতে চুলে লাগিয়ে সাদা রঙের ইউনিফর্ম পরে সে হাত পা নেড়ে স্কুলে যেত। সাথে থাকতো মা। তখন কিছুই বুঝতো না, কেবল বুঝতো স্কুলে আজ না গেলে সবাই মিলে সারা মাঠ দৌড়ে ছোঁয়াছুঁয়ি খেলাটা আর হবে না, কিংবা তাদের ক্লাসে বড় বড় বেনি ঝুলিয়ে আসা বাঁকামুখো মেয়েটার সাথে ঝগড়া লাগিয়ে তাকে আর তর্কযুদ্ধে হারানো যাবে না, কিংবা সিমলার মা স্কুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তেঁতুলের আচার বিক্রি করত সেটা আর চেখে দেখা হবে না। এই ভেবে সে রোজ রোজ স্কুলে যাবার বায়না ধরতো। কোনো কোনো দিন গাড়ি খারাপ হয়ে গেল পায়ে হেঁটে ঠিক স্কুলে চলে যেত। তবে রিকশায় সে চড়তো না। রিকশার চাকা যখন উঁচু নিচু পথের উপর উঠে বেঁকে যেত তার বেজায় ভয় লাগতো। মায়ের সাথে সে হেঁটে হেঁটে স্কুলে যেত। তাদের বাড়ি থেকে বেরিয়ে 5 মিনিট হাঁটলে বিশাল একটা তিনমুখো রাস্তা চোখে পড়তো। সেখানে লাল নীল হলুদ রঙের কত রকমের গাড়ি ছুটতো। কোনোটা সাঁই সাঁই করে, কোনোটা প্যাঁ পো করে হর্ন টিপে বেরিয়ে যেত। নীরুর বড় ভয় লাগতো গাড়িগুলো দেখে। সে একদম রাস্তা পার হতে চাইতো না। মায়ের শাড়ির আঁচল জাপটে ধরে থরথরিয়ে কাঁপতো। এক পা সামনের দিকে এগিয়ে দিলে খুব কায়দা করে 2 পা পিছিয়ে আসতো। এখন আর নীরু কোনো কিছুতে ভয় করে না। ভয় করাটাই সে একদম ভুলে গিয়েছে। সে এখন কেবল কালবৈশাখী ঝড়ের মতো ছুটে চলে। কখনো পশ্চিম থেকে উত্তরে ছুটে যায়, আবার কখনো উত্তরের ঠান্ডা বাষ্প গায়ে মেখে দক্ষিণ দিকে ছুট লাগায়। রাস্তার থরে থরে ছুটে চলা দানবের মতো গাড়িগুলোকে হাত নেড়ে নিজেই থামিয়ে দেয়। তারপর ছুটে চলে, আবার ছুটে চলে। এখানে বসে কি করছো? নিজাম সাহেব পেছনে এসে দাঁড়িয়ে গলা খাঁকড়ে বললেন। তিনি নাক কুঁচকে চারপাশে তাকাচ্ছেন বিদ্রূপ ভরে। ক্যান্টিনটা বড় বেশি নোংরা। দেয়ালের রংটা কেমন ম্যাড়ম্যাড়া। সিলিংয়ে কোথাও কোথাও মাকড়সার বাসা ঝাপসা করে চোখে পড়ছে। কাঁচ টেনে চুলার কাজ চলছে বাম পাশে। গাদা খানিক বেয়ারা কেবল একদিক থেকে আরেক দিকে ছুটে বেড়াচ্ছে। তবে জায়গাটা বেশ বড়। দুপুরে কিছু খাওয়া হয়নি বাবা, এখন পেট ভরে খাবো। তোমাকে আমি মাসে মাসে এতগুলো পকেট মানি দেই, সেগুলো কিসের জন্য? নিজাম সাহেব চেয়ারে বসতে বসতে বললেন। কেন বাবা, কি হলো? এদিকে কত ভালো ভালো রেস্টুরেন্ট আছে, সেটা কি তুমি জানো না? এই নোংরা জায়গাটায় কেন খেতে হবে? এই ক্যান্টিনের চাউমিনটা তুমি একদিন টেস্ট করে দেখো, আর কোথাও তোমার কিচ্ছু খেতে ইচ্ছা করবে না। একটা খুব টেস্টি টমেটো সস ইউজ করে ওরা। হয়েছে, এই নোংরা জায়গাটা আর বাড়ি বাড়িয়ে তারিফ করা লাগবে না। পকেট থেকে দামি রুমাল বের করে মুখের ঘাম মুছে বললেন নিজাম সাহেব। বেয়ারা এসে
প্লেট ভরা চাউমিন আর লিকার দিয়ে গেল। নীরু চামচ তুলে চাউমিন মুখে দিয়ে বলল, একটু টেস্ট করবে নাকি? তুমি দ্রুত খেয়ে শেষ করো, খেয়ে আমাকে উদ্ধার করো। কি হয়েছে বাবা, তোমাকে এত অস্থির লাগছে কেন? টেবিলের ওপর রাখা নিজাম সাহেবের ঠান্ডা হাতটার উপর হাত রেখে জিজ্ঞেস করলো নীরু। নিজাম সাহেব একটু হোঁচকালেন। তিনি সাধারণত খুব ঠান্ডা থাকেন, নিজের মতো করে কাজটা সারেন, অফিসের কর্মচারীদের চোখ রাঙান, হিসাবের খাতা খুলে বসে নিজের মতো করে হিসাব কষেন, কাউকে অযথা বিরক্ত করে মারেন না। আমার কলিগ আনিস সাহেবকে চেনো তুমি নীরু? হ্যাঁ চিনি, আমাদের বাড়িতে এসেছিলেন কয়েকবার। হি হ্যাড আ লাভলি ফ্যামিলি। ওর বড় মেয়েটার বিয়ে হয়ে গেল গত বছরের মার্চ মাসে। হ্যাঁ চিনি আমি ওকেও। ওর প্রথম বাচ্চাটার মিসক্যারেজ হয়ে গিয়েছে বলেই নিজাম সাহেব ফের মুখের ঘাম মুছলেন। নীরু তার বাবাকে দেখে অবাক হলো ভীষণ। বাবা এসব নিয়েও মাথা ঘামায় নাকি? বাবা তো কেমন ধেয়ে চলে যাওয়া বাতাসের মতো, যাকে আটকে ফেলা যায় না, যাকে কোনো মনের ঘড়ি দিয়ে মাপা যায় না। সময়ের ঘড়ির টিকটিক আওয়াজে কান পেতে বাবা পা চালায়। বাবা কেবল রাস্তায় ঠায় দাঁড়িয়ে থাকা স্ট্রিট ল্যাম্পের ফিকে হয়ে আসা আলোটাকে দেখেন। তার উপরে বিশাল বাহু মেলে যে মস্ত আকাশটা কেমন করে জ্বালান করায় গোটা দুনিয়াটাকে, তা তার চোখেই পড়ে না। আঙ্কেলের সাথে দেখা হলো আজকে? হ্যাঁ, সে তো রিটায়ার্ড নিয়ে নিয়েছে। আমাকে ফোন করে হাসপাতালে ডেকে পাঠালো। সেখান থেকেই আসলে? হ্যাঁ, প্রথম আমি ভাবলাম হয়তো মেয়ের ডেলিভারির জন্য টাকায় শর্ট পড়েছে। আমি টাকা নিয়ে হাসপাতালে গেলাম। কয় মাস ছিল? 5 মাস। তুমি মন খারাপ করো না, ইচ্ছে করে তো আর কেউ বাচ্চাটাকে মেরে ফেলেনি। আল্লাহর যা ইচ্ছে, বলো। নিজাম সাহেবের বুকের একদম মধ্যিখানিটায় কেমন যেন একটা ছ্যাঁকা লাগলো। সাদা চোখে তাকিয়ে রইলেন কিছুক্ষণ নীরুর দিকে, তারপর আস্তে আস্তে চোখের পাতা নামিয়ে নিলেন। ক্যান্টিনের পাশে মাথা তুলে দাঁড়ানো মসজিদটার মাগরিবের আজান দিয়ে দিল। এক ঝাঁক কাক উড়ে উড়ে জানালার ধারে এসে বসল। আশ্চর্য কথা, তারা চেঁচাচ্ছে না, হইচই করছে না, চুপটি মেরে বসে ডান বামে তাকাচ্ছে। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়া আরম্ভ করেছে, ধুলো উঠছে ভীষণ। কিছু লালচে পিঁপড়ে সারি বেঁধে কেমন দক্ষিণের দেয়াল বেয়ে উঠে যাচ্ছে। জুবায়ের তার ঘরের ব্যালকনিতে বসে একটা দারুণ ম্যাজিকের বইয়ের পাতা উল্টে দেখছে। গুলিস্তান থেকে মাত্র 30 টাকায় পাওয়া গিয়েছে বইটা, অথচ কি আনকমন ট্রিকে বইয়ের প্রতিটা পৃষ্ঠা ভর্তি। জুবায়ের ঘুরে ফিরিয়ে আরও কয়েকবার বইটা দেখে নিল। তার দলে লোক ভিড়াতে হবে। ম্যাজিককে তারই মতো ভালোবাসে এমন কিছু মন দরকার। তারা এক কাঁধে কাজ করবে। জুবায়েরের চোখে রঙিন রঙিন স্বপ্নের হোলকা নামে। হাত ঘুরিয়ে ফুলকে কেমন পাখি বানাবে, পাখিকে গাছ বানাবে, আবার মাঝে মাঝে সবার চোখে ধুলো দিয়ে স্টেজ থেকে উধাও হয়ে যাবে। জুবায়েরদের 2 কামরায় ফ্ল্যাট বাড়িটা ঘুপচি এলাকার একদম শেষ প্রান্তে। বাড়ির সামনে গোড়ালি অবধি সবসময় কাদা পানি জমে থাকে। টিনের শ্যাডো দেওয়া যে সারি বাঁধা বস্তিগুলো আছে, সেখানকার মানুষগুলো বাড়িটার পাশেই কল বসিয়ে দিনরাত জটলা পেকে পানির কাজকর্ম সারে। মাঝে মাঝেই লাইনের শৃঙ্খলা নিয়ে তার স্বরে ভীষণ চিৎকার চেঁচামেচি লাগিয়ে দেয়। জুবাইরের ঘরের সাথে এক চিলতে যেই বারান্দাটা আছে, সেখানেই দিনের বেশি সময়টুকু বসে কাটিয়ে দেয় সে। এখান থেকে একদম আকাশ দেখা যায় না। একটা জাম গাছ তার ঝাঁকড়া পাতাগুলোকে বাতাসের তোড়ে দোল খাওয়ায় সারাদিন। সেখান থেকে একটানা ঝিরঝির শব্দ কানে এসে লাগে। ফেনা ফেনা মেঘগুলো তার ছেঁড়া শরীরের খানিক দেখায় সামনের 2 দালানের মধ্যিখানের ফাঁকাটা দিয়ে। একটা লম্বা রোদের রেখা সেখান থেকে সাঁই করে নেমে জুবাইরের বারান্দায় শরীর পেতে বসে। কিরে, সন্ধে হলো নাকি? হাতড়ে হাতড়ে বারান্দায় পেতে রাখা কাঠের টুলটা টেনে বসে বললেন ফরিদা বেগম। মা, মাত্র 3:30 বাজে। এই কতক্ষণ আগে না দুপুরের খাবার খেলাম একসাথে বসে। জুবাইর ঘড়ি দেখে নিয়ে বলল। এমন মুখ ঝামটা দিয়ে বলার কি আছে? মুখ ঝামটা আমার একদম সহ্য হয় না। জুবাইর খুব শান্ত গলায় মায়ের সাথে কথা বলছে, তবু আজকাল বড় বেশি রেগে যান মা।
গত সপ্তাহে এত কষ্ট করে এক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে কিছু টাকা জোগাড় করে মার চোখ দেখাতে নিয়ে গেল জুবাইর। মা সেখানে গিয়ে একদম চুপ। ডাক্তারের কোনো কথার উত্তর দেয় না। চোখ কি একদম দেখতে পান না? কোনো সময়টায় চোখ জ্বালা করে, সকালে না রাতে চোখ থেকে পানি পড়ে? এমন কোনো খাবার আছে যেটা খাবারের পর চোখের যন্ত্রণা বেড়ে যায়? কত রকম প্রশ্ন করে গেল ডাক্তার। ফরিদা বেগম কোনো কিছুরই জবাব দিল না। মাথায় ঘোমটা টেনে হাত গুটিয়ে চেম্বারের চেয়ারে চুপ করে বসে রইল। শেষে আর কোনো উপায় না দেখে ডাক্তার চোখে আলো ফেলে দেখে আন্দাজ মতো কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিল। ফরিদা বেগমের মাথায় আজকাল কখন কি ভাবনা আসে, হুটোপুটি খায়, তা বোঝা বড় দায়। পুরোটা সময় এমন বারান্দায় বসে থাকিস কেন? রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়ে মানুষ দেখিস? উফ মা, কথাবার্তা বলার সময় ভেবেচিন্তে বলো না নাকি? না, বলি না। ভাবতে এখন আমার একদম ভালো লাগে না। তোর জন্য ভাবতে ভাবতেই তো আমি সব শেষ করলাম। এখন তুইও মুখ ঝামটা মারিস। বাবা, খুব ভালো। জুবাইর কোনো কথা না বলে উঠে পড়ে নিঃশব্দে একটা সিগারেট চালালো। হাত নেড়ে ধোঁয়ায় আঘাত করলো কিছুটা। জুবা, তুই সিগারেট খাচ্ছিস? ফরিদা বেগম চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো। ধুর মা, এটা কি সিগারেটের গন্ধ নাকি? দেখো, পাশের বিল্ডিংয়ে গ্যাস ট্যাস লিক করেছে বোধহয়। সিগারেটে আরেকটা ফুঁক টানলো জুবাইর। তুই সিগারেট খাস না তো জুবা? না, খাই না। মায়ের সামনে নিজের টুলটা টেনে তাতে বসে বলল জুবাইর। ওসব বড়লোকি হালচাল কি আমাদের সাজে বল? এক একটা সিগারেটের কি দাম বেড়েছে এখন! ওইগুলো কিনতে কিনতেই তো মানুষের ফতুর হয়ে যাবার কথা। জুবাইর কিছু না বলে ম্যাজিকের বইটা ঘাঁটতে লাগলো। কত মিথ্যে আর বুজরুকির সূক্ষ্ম কায়দা শেখানো হয়েছে বইটার পাতায় পাতায়। এই মিথ্যেকেই মানুষ পয়সা দিয়ে দেখে। খোলা চোখে ঠুলি পড়ে ভাবে, আহা কি দারুণ, কি অবাক! মিথ্যে আর ভাওতাবাজি দিয়ে আজকাল শুধু ম্যাজিক না, সব কিছুই ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়। সবটা নিশ্চিন্তে। তাদের ভাঙাচোরা গলিটার মাথায় একটা বড় গাড়ি এসে আটকে আছে সেই দুপুর থেকে। সেটার হর্ন বেজে যায় মাঝে মাঝে বিরতি দিয়ে দিয়ে। গাদাখানেক ছেলে ছোকরা মাটির উঁচু ঢিপিটার উপর বসে তাস পিটায় সারাদিন। 10, 50, 100, 500, 1000 পর্যন্ত বাজি ধরে জুয়া চলে দলটায়। কখনো তুমুল হাসাহাসির বন্যা ভেসে আসে সেখান থেকে, কখনো বিশ্রী গালাগালির ঝড় বয়ে যায়। তবু কেউ দলছুট হয় না। রাত কাবার হয়ে সকালের আলো উঁকি মারলে দলে দলে ঠিক হাজির হয়ে যায় পুরানো রাতটাকে ভুলে। তিরতির করে একটা বাতাস বয়ে গেল। সোজা করে দাগ টানা রোদটার বারান্দা মেঝে মিলিয়ে গিয়েছে মিনিট পাঁচেক আগেই। ফরিদা বেগম বাইরের দিকে তাকিয়ে আছেন। কী বা হবে তাকিয়ে? সবটাই তো অন্ধকার। ডান বাম পূর্ব পশ্চিম সব কালো রঙের চাদরে আড়াল হয়ে থাকে। বাইরের দিকে তাকিয়েই নেমে আসা গলায় বললেন, জুবা, আজকাল আমি একদম সেলাই মেশিন চালাতে পারি না। আন্দাজে আন্দাজে আর কতটুকু হয় বল? কেন, কেউ কিছু বলেছে তোমাকে মা? না, আমাকে কে কি বলবে? গলা আরো খাদে নামলো। সত্যি করে বলো। কাশেমের বউ দুটো ব্লাউজ আর 4টা মেক্সি বানাতে দিয়ে গেল 2 সপ্তাহ আগে। আমার হাতের আন্দাজে কি আর পুরোটা ঠিকঠাক হয় বল? টাকা দেয়নি? সিগারেটের গোড়াটা বারান্দা দিয়ে বাইরে ফেলে তাকালো জুবাইর। আর টাকা দিবে? উল্টো 2 রকম 4 রকম কথা শুনিয়ে দিয়ে গেল। আমি অন্ধ বলে আমার উপর দয়া করে কাপড় বানাতে দেয় আমার কাছে। পাড়ার সবাইকে বলতে হবে শুধু শুধু আমার কাছে দিয়ে টাকা দিয়ে কেনা গজ কাপড় যেন আর নষ্ট না করে। ওরাও তো কম স্বার্থ দেখে না মা। টেইলারের যে 200 টাকায় করে, তুমি 70 টাকায় বানিয়ে দাও। তবু এত কথা আসে কোথা থেকে? জুবাইর কিছুটা তেড়ে বলল। তা এসব কথা বলে কি আর লাভ আছে বল? মাথার ঘোমটাটা আরও কিছুটা টেনে নিয়ে বললেন ফরিদা বেগম। তুমি এসব সেলাই ফোড়াই ছেড়ে দাও। আমার টিউশনির টাকা দিয়ে না হয় আরও 2টা আইটেম কম খাবো। তবু তুমি কারো কথা শুনতে চেও না। তা বললে কি আর হয় বাবা? বাড়ি ভাড়া 9,000, মাসে বাজার সদাই আর তোর হাত খরচ মিলিয়ে তো 1,000 পাঁচেক চলে যায়। তুই গিয়েছিলি এর মধ্যে নিজাম ভাইয়ের বাড়ি। কয়েকদিন যাওয়া হয়নি মাঝে। কেন, কোনো দরকার? আমার কিছু টাকা আমি ওনার কাছে জমা রেখেছিলাম, তাও প্রায় বছর 10 আগে। ভাবছি টাকাটা এবার নিয়ে নিব। কত টাকা? 50,000-এর মতো। তুই একটু বলে দেখিস। আমার কাছে থাকলে খরচ হয়ে যাবে সেই ভয়ে ওনার কাছে রেখে দিলাম।
জুবাইর টুল ছেড়ে উঠে দাঁড়ালো। তাদের বারান্দার ঘুলঘুলিতে যে পাখির বাসা বাঁধা হয়েছে সেখানে বসা দুটো চড়ুইয়ের দিকে চোখ রেখে বলল, আমি ওনার কাছ থেকে কোনো টাকা চাইতে পারবো না মা, যা দিয়েছেন অনেক। ওই 50,000 টাকা মনে করো ওনার ধার শোধ করে দেওয়ার প্রথম পর্ব। জুবাইর বাড়ি থেকে বেরিয়ে এলো সন্ধ্যা নামার মুখে। প্যান্ট গুটিয়ে নিয়ে জুতা খুলে সামনের কাদা পানি পার হলো খালি পায়ে। কেমন ভেজা নোংরা জবজবে জায়গাটা। জুতো পায়ে দিলে তার আর দফা রফা থাকবে না। হিসেব করে চলতে হয় তাদের মতো মানুষদের, খুব হিসেব করে। বস্তির কল চেপে পানি পায়ে ঢেলে ঘষে ঘষে পা পরিষ্কার করে জুতো পায়ে গলিয়ে নিল জুবায়ের। সেই তাসের দল থেকে একটা কলেজ কাটানো ছেলে এগিয়ে এলো হঠাৎ জুবায়ের কাছে। মাথায় রং করা ফোলানো চুল, পরনে ভীষণ টাইট একটা টি শার্টের সাথে চাপানো জিন্স। প্যান্টের পকেট থেকে একটা রোদ চশমা ঝুলছে, পায়ে 2 ফিতার নোংরা স্যান্ডেল। ভাই, আপনি ম্যাজিক পারেন? ছেলেটা আবছা অন্ধকারের মাঝে তার ফকফকে দাঁতগুলো বের করে বলল। পারি, অনেক রকমের ম্যাজিক পারি। বলুন তো, আমার 2 হাতের কোন মুঠিতে একটা 5 টাকার কয়েন লুকিয়ে রেখেছি। 2 হাত মুঠো করে জুবাইরের সামনে ধরে বলল ছেলেটা। জুবাইর হাসলো আড়াল করে, তারপর হাঁটা শুরু করে বলল, কয়েনটা তোমার মুখের মধ্যে। ছেলেটা ওর পিছু পিছু ছুটে আসলো, তারপর ভরা গলায় বলল, মাই গড, কিভাবে ধরে ফেললেন? তুমি যখন প্রথম মুখ খুললে ওটাই শাইন করছিল। তোমার আর একটু সাবধান হওয়ার দরকার ছিল। ঘুপচি চায়ের দোকানে এসে 1 কাপ ডাবল চিনির দুধ চা অর্ডার করে বেঞ্চিতে এসে বসলো জুবাইর। শরীর ম্যাজ ম্যাজ করছে খুব, মাথাটাও কেমন শিরশির করে উঠছে। ছেলেটা জুবাইরের পাশে বসে চায়ের দোকানিকে বলল, কাকা, মালাই চা আমার জন্য, টাকাটা বাকির খাতায় লিখো। তারপর চোখ ঘুরিয়ে জুবাইরের দিকে ফিরে বলল, আপনি আমাকে জাদু শিখাবেন? জাদু শিখতে ইচ্ছা করে তোমার? খুব করে। আমি স্কুল কেটে জুয়েল আইচের ফাংশন দেখেছি কত। বাড়িতে যখন কেবলের লাইন ছিল তখন AXN এ জাদুর ট্রিক শিখতে চাইতাম। ওগুলো খুব কঠিন, আমি পারি না। আইচ স্যারের ম্যাজিকগুলো ভালো লাগে। কি কি ম্যাজিক পারো তুমি? চায়ের কাপ হাতে নিয়ে তাতে একটা চুমুক দিয়ে জিজ্ঞেস করলো জুবাইর। টুপির ভেতর থেকে খরগোশের বাচ্চা বের করতে পারি, রুমাল ছেড়ে ছেড়ে গোলাপ বানাতে পারি, হাতের মুঠোয় লুকানো কয়েন মুখ থেকে বের করতে পারি। নাম কি তোমার? উঠে দাঁড়িয়ে লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরিয়ে জানতে চাইলো জুবাইর। রতন, আমি আপনাদের পাশের বিল্ডিংয়ের নিচতলার মেসটায় থাকি। আমার বাবা ঠেলা ঠেলতে গিয়ে বাসের চাপায় মরে গিয়েছে 2 বছর আগে। তারপর আর পড়তে পারিনি। মা থাকে খালার কাছে। আমি একটা গার্মেন্টসে ঢুকেছি, সারাদিন ওইখানেই থাকি। বিকেলবেলা ওইদিকে বসে আড্ডা মারি। দোকানের সামনে জটলা পাকিয়ে ঘুমিয়ে থাকা কুকুরগুলো হঠাৎ নেড়ে উঠল। ওদিক থেকে কোন একটা বাচ্চা ছেলে ছোট্ট একখানা পাথর ছুঁড়ে মেরেছে ওদের দিকে। তারপর 5টা কুকুর একসাথে ঘেউ ঘেউ করে কোনটা ডান দিকে কোনটা বাম দিকে ছুটে গেল। কয়েক মিনিট বাদে আবার এদিক ফিরে এসে লুটিয়ে পড়ল ধুলোয় মাখা রাস্তাটায়। বাইরের আকাশ এখন ঘন কালো অন্ধকার। চাঁদ তারা কিচ্ছু নেই আজকের ফাঁকা আকাশ। গরম লাগছে খুব, ঝিরঝিরিয়ে গরম। তুমি কি প্রায় নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ম্যাজিকের প্র্যাকটিস দেখো? হ্যাঁ ভাই, আমার খুব ভালো লাগে। আমিও জাদু করতে চাই। আর তোমার দল বেঁধে তাস খেলা? সব বাদ। আমি এখন কেবল হাত ঘড়ি চেঞ্জ করব, সবটা। জানেন, ছোটবেলায় আমার শখ ছিল এভারেস্ট চড়ার। এখন বুঝতে পারি সেটা খুব উঁচুতে। আমার ইচ্ছে ম্যাজিক করে একদিন আমি এভারেস্টকে নিচে নামিয়ে আনবো, আমার চেয়েও নিচে। জুবাইর সিগারেট টান দিয়ে উঠে দাঁড়ালো। তার শরীরটা কেমন ঝমঝমিয়ে উঠছে। মোড়ের রিকশাগুলো জটলা পাকিয়ে ভীষণ শব্দ করছে। একটা মস্ত হাতি গতকাল এই এলাকা দিয়ে ঘুরে গেল। রাস্তার তার পায়ের ছাপ এখনো চোখে পড়ে, ছোপ ছোপ বড় বড় ছাপ। জুবাইর ক্লান্ত শরীর ঝাঁকিয়ে বলল, যদি সত্যি এভারেস্ট ছোঁয়ার ইচ্ছে থাকে তাহলে কাল থেকে এসো আমার কাছে, জাদু শেখাবো তোমাকে। গান গাইতে পারেন আপনি? আয়েশা তবলায় হারমোনিয়ামে হাত ছুঁয়ে চোখ তুলে জানতে চাইল পুষ্পিতা। আয়েশার কাছে আজকের মতো পড়াশোনার পাঠ চুকে গিয়েছে তার। ফারুক চাচা গাড়ি নিয়ে বাড়ির সামনে দাঁড়ানোর আগ পর্যন্ত এঘর ওঘর করে ঘুরছে সে। পুষ্পিতার পরনে আজকে একটা গাঢ় নীল রঙের কামিজ আর তার সাথে তুষার সাদা রঙের পাজামা ওড়না পরে এসেছে। মাথার কুচকুচে কালো কোঁকড়া চুলগুলো পিঠে ছড়ানো। ওই মাঝে মাঝে গাই, সব সময় গাওয়ার অভ্যেস নেই।
বিছানায় বসে জাহিদের সেলাই ছুটে যাওয়া পিচ রঙের পাঞ্জাবিটায় সুই চালাতে চালাতে বলল আয়েশা, আজ শুক্রবার, গোটা এলাকা দুপুরের খাবার দাবার ছেড়ে ভাত গুণ দিয়েছে। বাইরের রাস্তাটা কেমন নিজেও ঘুমিয়ে পড়েছে। দোকানপাটগুলো শাটার টেনে বন্ধ করা। দুই তিনটা কুকুর আয়েশার বাড়ির গেটের সামনে দলা পাকিয়ে ঝিমাচ্ছে। আয়েশার ঘরেও মরা বিকেল আজকে টান টান হয়ে আছে। সোনালি রঙা রোদটা পাক খেয়ে ঘুরে ঘুরে ঘরের দেয়ালে ডিঙিয়ে পার হচ্ছে। কি গান করেন? বাংলা গান অবশ্যই। আর তার মধ্যে রবীন্দ্রনাথের গানগুলো আমার কাছে দুর্দান্ত লাগে। বিশেষ করে ওই গানটা, খেলা ঘর বাঁধতে লেগেছি আমার, বলেই সুর টেনে একটা গলা সাধলো আয়েশা। জাহিদ এখনো আঁকার ঘরে। কি যে একটা কন্ট্রাক্ট পেল, সারাদিন ওটাতেই মত্ত। খাওয়া নেই, ঘুম নেই, গোসল নেই। মাঝে মাঝে গলা টেনে আয়েশার কাছে পানি চায়। আয়েশাও বিরক্ত করে না। আঁকুক, মন লাগিয়ে আঁকুক। সমুদ্র তার ক্লাস টেস্টের সিলেবাসে যা যা অঙ্ক করতে দিয়েছে সেগুলোই কলম ঘুরিয়ে খাতায় করছে। মাঝে মাঝে আয়েশা দুই একটা ভুল ধরিয়ে দিচ্ছে। তখন সমুদ্র এমন করে তাকাচ্ছে যেন এটা সে জানতো। আয়েশা ধরিয়ে না দিলে সে এখনই ঠিক করে করে ফেলতো। বাহ মিস, দারুণ গাইতে পারেন তো আপনি। এটা জেনেটিক্যালি বলতে পারো। আপনি গানের পরিবারের মেয়ে? বিছানায় পা ঝুলিয়ে বসে বলল পুষ্পিতা। মা করতো না, বাবা খুব ভালো গান করে এখনো। মা মারা যাবার পর এখন গানের দল করে ঘুরে বেড়ায় সব জায়গায়। আপনারও আমার মতো মা নেই মিস? পুষ্পিতা নিষ্পাপ কণ্ঠে কেমন একটা কাঁকুতি জানিয়ে জিজ্ঞেস করলো। বাইরের একরাশ ঠান্ডা বাতাস দোল খাচ্ছে নারিকেলের গাছটার গোড়ায়। একটা বিষণ্ণ রোদ্দুর ক্রমশই চারপাশ থেকে মিলিয়ে যাচ্ছে। তেজি, কোলাহল, গমগমে পাড়া সবকিছু যেন আরো ঠান্ডায় পড়ে গেল। তোমার বাবা, তিনি ভালোবাসেন না তোমাকে? বাসে, আমাকে সবাই খুব ভালোবাসে, আমিও সবাইকে বাসি। সমুদ্র কোন ফাঁকে উঠে পাশের ঘরে চলে গিয়েছে। হালকা শব্দে টিভিতে কার্টুন চালিয়ে কৌটা খুলে কুড়মুড়িয়ে চানাচুর চিবাচ্ছে। আয়শা উঠে দাঁড়ালো। ঘরটা একটু ঠিকঠাক করা দরকার। দুপুরে কমলা খেয়েছে সমুদ্র, তার রয়ে যাওয়া খোসা মেঝেতে ছড়িয়ে রেখেছে। সেগুলো হাত দিয়ে তুলতে গিয়ে দেখলো তার 5টা রং পেন্সিল গড়াগড়ি খাচ্ছে খাটের নিচে। সবকিছু তুলে নিয়ে খোসাগুলো ডাস্টবিনে ফেলে রং পেন্সিলগুলো কলমদানিতে গুঁজে রেখে দিল। বিছানার ওপর জাহিদের ইস্ত্রি ভাঙা 3-4টা পাঞ্জাবি বের করে নিজেই রেখেছে আয়েশা। এগুলো কাচতে দিতে হবে। র্যাক থেকে বের করে রাখা 4-5টা বই যত্ন করে র্যাকের ভেতর ফেরত রাখলো আয়েশা। তারপর কমলা রঙের শাড়িটা আঁচল পেছনে থেকে টেনে নিয়ে পুষ্পিতার মুখোমুখি বসে বলল, তোমার বাড়িতে আর কে কে আছে? আপা আছে, ভাইয়া আছে, একটা কাজের লোক আছে। আপাকে এখনো পড়াশোনা করছে না বিয়ে হয়ে গেছে? আমার আপা খুব ব্রাইট, এত জলদি বিয়ে করবে না। কেমিস্ট্রিতে অনার্স করছে। আয়েশা তার এলানো মাথাটা সোজা করে নিল। পুষ্পিতার একটু কাছে এগিয়ে গিয়ে বলল, আপার নাম কি তোমার? সেঁজুতি এহসান, ডাক নাম নীরু। হঠাৎ যেন পাথর হয়ে গেল আয়েশা। বুকের ভেতরে কোথাও একটা জমে থাকা শুকনো ক্ষত আবারও রক্তাক্ত হয়ে উঠল। হাতের মুঠোয় বিছানা খামচে ধরল। মাথার ভেতরটা ফাঁকা হয়ে গেল মুহূর্তেই। চোখের কোণে পানি জমে যাচ্ছে। বাইরেই আয়েশার বাড়ির সাথে লাগোয়া রেল লাইনটা দিয়ে একটা ইলেকট্রিক ট্রেন ঝিকঝিক শব্দে তুলে চলে গেল। একটা পাতলা আলো পুষ্পিতার গালে চোখে এসে লেগেছে। নিজেকে খুব বেশি অশালীন লাগছে আয়েশার হঠাৎ করে। না, তার ভুলও তো হতে পারে, কিংবা কাকতলীয়। ডান হাতটা পুষ্পিতার রোদ মাখা গালে ঠেকিয়ে আয়েশা বিষণ্ণ গলায় বলল, তোমার বাবার নাম কি করেন? নিজাম, নিজাম এহসান। বাবার। আয়েশা যেন আর কিচ্ছু শুনতে পেল না। ঠায় কেবল তাকিয়ে তাকিয়ে দেখল পুষ্পিতাকে। কত বড় হয়ে গেল মেয়েটা এই কবছরে। তার চোখ, নাক, ঠোঁট, গলা, চুল, সবটা এত মায়া, এত মায়া। আয়েশার গাল গড়িয়ে পানি পড়ল বড় যত্ন করে। বুকের বাম দিকে জেঁকে বসা কষ্টটা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। পুষ্পিতার গালে ঠেকানো হাতটা খুব মায়া নিয়ে ওর কপাল, চোখ, নাক, চুলে ছোঁয়ালো আয়েশা। পুষ্পিতা বড় বড় চোখ করে দেখছে তাকে। তোমার ভাইয়া, তাকে নিয়ে তো কিছু বললে না। কেমন আছে সে?
আয়েশার গলাটা ক্ষণিকেই কেঁপে উঠল। ভাইয়া তো রাজশাহীতে। আমার ভাইয়াকে আমি খুব ভালোবাসি, তাই ইদানিং আমার কিছু ভালো লাগে না। পুষ্পিতা বড় বেশি সাবলীল গলায় বলল। খুব বড় হয়ে গিয়েছে তাই না? আয়েশার প্রশ্নটা যেন ঠিক বুঝল না পুষ্পিতা। চোখ মেলে তাকিয়ে রইল। এখানেই আশেপাশে কোথাও একটা কারখানা আছে, কিসের তা পুষ্পিতা জানে না। সেখান থেকে ঘটাং ঘটাং শব্দ এ বাড়ির ভারী ভারী দেয়ালগুলো পেরিয়ে কানে লাগছে খুব করে। একটা ফিনফিনে ঠান্ডা বাতাস গায়ে লেপ্টে পুষ্পিতাদের রয়্যাল ব্লু রঙের গাড়ি ভেতরে বসে ফারুক চাচা হর্ন টিপে দিলেন আয়েশার বাড়ির সামনে এসে। আয়েশার হাত ছাড়িয়ে পুষ্পিতা দৌড়ে গেল জানালার ধারে। ওই তো, আলো ছড়ানো রোদটা গায়ে পড়ে তাদের গাড়িটা কেমন ঝকমক করছে। গ্রিলে হাত ঠেকিয়ে খানিকটা মুখ বাড়িয়ে গলা চড়িয়ে পুষ্পিতা বলল, আসছি চাচা। তারপর বিছানায় রাখা চামড়ার ব্যাগটা কাঁধে চাপিয়ে হাসি মুখে বলল, আসি মিস, আসসালামু আলাইকুম। চলে গেল, চলে গেল পুষ্পিতা। আবার কবে ফিরবে? কখন ফিরবে? জানালার গ্রিলের পাশে মূর্তির মতো দাঁড়িয়ে থেকে পুষ্পিতার চলে যাওয়া দেখল আয়েশা। আটকাতে পারল না। আটকানো যে যায় না। চিতাবাঘের মতো ছুটে ছুটে চলে যায় মনের মধ্যে জেঁকে বসা প্রাণের সাথে মিশে যাওয়া মানুষগুলো। কাঁচা শিকারির শিকারের জাল ছিঁড়ে ছুট লাগায়, থেমে যায় না এক পলকের জন্য। এখন তো পুষ্পিতাদের একটা রয়্যাল ব্লু রঙের গাড়ি হয়েছে, তখন একটা সাদা রঙের টয়োটা ছিল। যখন আয়েশার নামের সাথেও এহসান তকমাটা জেঁকে বসেছিল। শ্বেতপাথরের ঘেরা ধবধবে সাদা রঙের বিশাল বাড়িটার মধ্যে একটু নিঃশ্বাস নিতে পারত না আয়েশা। টাকা কামানোর একটা মেশিনকে পাশে রেখে ঘুম আসতো না তার দু চোখে। সে নিঃশ্বাস নিত টেনে টেনে। সে চোখ মেলত অনিচ্ছার জাঁতা কলে পড়ে। অথচ এমনটা বুঝে শুনে সংসারে পাই করে ফেলেনি আয়েশা। মাত্র ক্লাস 11-এ পড়তেই বাবা তাকে বিয়ে দিয়ে দিল। ছেলেটা নাকি খুব ভালো ছাত্র, নিজের ভাগ্য নিজেই বদলে ফেলবে একদিন। নিজামও আয়েশাকে এক দেখায় পছন্দ করে ফেলল। নিজের ইচ্ছা অনিচ্ছা কি তা তখনও ভালো করে বুঝতে শেখেনি আয়েশা। বউ হয়ে আয়েশা ঢুকলো এই 2 কামরার ছোট্ট ফ্ল্যাটে। মন্দ লাগছিল না আয়েশার। ধবধবে সাদা রঙের দেয়াল ঘেরা এক চিলতে বারান্দা, সেখান থেকে উঁকি মারা মস্ত আকাশ, আর যতদূর চোখ যায় কেবল নগরীর কংক্রিট। ঘরের বারান্দাটা দেখেই আয়েশার মন ভরে গেল। তারপর ছোট ছোট আসবাবে সবটা সাজিয়ে নিল আয়েশা। ঠোঁটের কোণে থেকে হাসি যেন সরতই না, কেবল মনে হতো এগুলো তার, সবটা তার। নিজাম তখন সবে 10,000 টাকার কর্মী কোন এক কোম্পানিতে। সকাল 7টায় ঘর থেকে বেরিয়ে যেত, ফিরতে ফিরতে রাত 10টা। আয়েশা সারাদিন পড়তো। পড়তে পড়তে যখন তার খুব ক্লান্ত লাগতো, তখন শুয়ে বসে নিজামের কাছে চিঠি লিখত। খাতা ভরিয়ে ফেলতো মনের কথা লিখে লিখে। তার কি দেখতে ইচ্ছা করে, কি গাইতে ইচ্ছা করে, কি আগলে রাখতে ইচ্ছা করে, সবটা। সেও জানতে চাইতো নিজামকে। ঘরের বিছানায় শুয়ে জানালা দিয়ে ধেয়ে আসা রোদ্দুর আঙুল দিয়ে আটকে ফেলে সে হাসতো আর নিজামকে নিয়ে ভাবতো। নিজাম রোজ দেরি করে ফিরতো। আয়েশা তার চিঠি ভর্তি খাতাটা নিজামের সামনে খুব যত্ন করে রেখে দিত। কোনোদিন তাতে চোখ তুলেও তাকাতো না নিজাম। অফিস থেকে ফিরে চুপচাপ চেয়ারে বসে জুতা মোজা খুলে রাখতো নিজাম। তারপর সাবান ডলে একটা গোসল দিয়ে গপাগপ ভাত খেত। মাঝে মাঝে যখন ইলেকট্রিসিটি চলে যেত, নিজামের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখা নাড়তে নাড়তে হাতে খিল ধরে যেত আয়েশার। তবু সে থামতো না, নিজামও থামতো না। একবার মুখ তুলে জানতেও চাইতো না আয়েশা খেয়েছে কিনা। মাঝে মাঝে আয়েশা থালায় ভাত নিয়ে নিজামের পাশে বসে যেত, কখনো কখনো অভিমানে মুখ গুটিয়ে রাখতো। রাতের খাওয়া শেষ করে নিজাম গলা ফুটে আয়েশার সাথে কথা বলতো। রোজ একই কথা, ঘরের সব বাতি নিভিয়ে বিছানায় এসো। বিছানার আদর একদিন, দুদিন, 3 দিন ভালো লাগতো আয়েশার। তারপর সবটা অর্থহীন আর ফাঁকা লাগতো। ভোরবেলা ছাইরঙা আলো যখন ওদের ঘরে এসে পড়তো, তখন আলমারির লম্বা আয়নাটায় নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতো আয়েশা। কি আছে এই শরীরে যেটা তার এত ভালোবাসায় ঢেকে থাকা মনটাকে হারিয়ে দেয়? কি দেয় এই শরীর?
যেটা দিতে বারবার হার মানে না তার মনটা। ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করে ছুটিতে ঘরে বসেই হঠাৎ একদিন আয়েশার শরীরটা খারাপ হলো। ঝিমে আসতো সমস্ত হাত পা, মাথা ঘোরা আর বমি বমি তো আছেই। মাসের তারিখ মিলিয়ে ব্যাপারটা একদম স্পষ্ট করে বুঝে গেল আয়েশা। তার আনন্দ এবার রাখে কে? সে এবার মা হবে, সে এবার হাসবে, সে এবার গাইবে। ছোট্ট সোনাবাবুটার পিছু পিছু ছুটে বেড়াবে সারাক্ষণ। কেউ তাকে থামাতে পারবে না, কিচ্ছু তাকে আটকাতে পারবে না। সে তার সোনামণিটাকে নিয়ে খুব ব্যস্ত থাকবে। দুনিয়ার আর কোনো কিছুকে পরোয়া করে না সে। আমি একটু অসুস্থ। আয়েশার কথায় নিজাম খাবার থামিয়ে তাকালো, তারপর আবার খাবারের মুখে দিয়ে বলল, চেহারার নকশা তো ঠিকই আছে, কি হয়েছে আবার? আমার খানিকক্ষণ আমতা আমতা করে ফের বলল আয়েশা, আমার পেটে মনে হয় বাচ্চা এসেছে। মানে আমি শিওর। এখন কি একটা টেস্ট করে না? করেছি। ও, ভালো। আর কোনো কথা না বলে চুপচাপ পুরো খাবারটা শেষ করলো নিজাম। প্রতি রাতের মতো জানোয়ার হয়ে উঠতেও সেও ভুলে গেল না। আয়েশা ঠিক বুঝে উঠতে পারল না মানুষটা ঠিক কতটা খুশি হয়েছে। তবুও সে খানিক স্বস্তি পেল এই ভেবে যে এবার সব ঠিক হয়ে যাবে। বড় বেশি ব্যস্ত হয়ে যাবে আয়েশা, আর তার কোনো দুঃখ, নীল রঙের কষ্ট কিচ্ছু থাকবে না। দুদিন পর দুপুরে আয়েশার পেটের ভেতরটা হঠাৎ পাকিয়ে উঠল। সে কি যন্ত্রণা! এই তো খানিক আগেই ঠিক ছিল। ভর্তি পরীক্ষার কোচিং সেরে বাড়ি ফিরছিল আয়েশা। তেতলা সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আর এক কদমও নড়তে পারে না সে। পেটের ভেতর কি যেন লাফিয়ে উঠল। আহ আহ করে আর্তনাদ করে উঠল আয়েশা। আর পারে না সে। রেলিং খামচে ধরে কেবল চেঁচিয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ দেখল তার পায়ের কাছে কেমন জমে থাকা রক্ত। হ্যাঁ, তার শরীর থেকেই তো টপ টপ করে পড়ছে। এক এক বিন্দু রক্ত জমে জমে মেঝেটাকে কেমন টকটকে লাল হয়ে গেল। আর কিচ্ছু মনে ছিল না আয়েশার। হাসপাতাল থেকে জানানো হলো ঔষধ দিয়ে ওর বাচ্চাটার মিসক্যারেজ করানো হয়েছে। ওর ছোট্ট মানিকটাকে মেরে ফেলা হয়েছে। ওর এখনো পর্যন্ত চোখ ফুটে না তাকানো বাচ্চাটা ওর পেটের মধ্যেই ছটপট ছটপট করতে করতে মারা গেল। কাঁদতেও তো পারলো না বেচারা, যন্ত্রণায় চেঁচাতেও পারলো না। পেট চেপে ঠায়ে বসে রইল আয়েশা। নড়তেও পারে না, কথাও কইতে পারে না, কেবল কাঁদতো, দিন রাত কাঁদতো। আমি এখনো এসব ঝামেলার জন্য রেডি না। তাই তোমাকে সেদিন সকালে অ্যাসিডিটির ওষুধ বলে ওই মেডিসিন খাওয়াতে হলো আমাকে। নিজামের কথা শুনে 7 দিন পর গলা খুলল আয়েশা। আমাকে আর কোনোদিন ছুবে না তুমি। কি বললে তুমি? আমার মানিক মরে গেল, মেরে ফেললে তুমি? আয়েশার স্বর তীক্ষ্ণ। অপ্রয়োজনীয় সবকিছু এড়িয়ে চলাই ভালো আয়েশা। আয়েশা আর কিচ্ছু বলেনি। সে খুব 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 করে ভুলতে চাইলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নে ভর্তি হলো। ক্লাস শুরু হলো। তবু হঠাৎ হঠাৎ তার বুকটা খা খা করে উঠত। পশ্চিমের মিলিয়ে যাওয়া সূর্যটার মতো সেও চাইতো পরদিন ভোরে জাগবে, ফের স্বপ্ন দেখবে, ফের গলা খুলে হাসবে। পারত না আয়েশা। নিজামের কথা মতো অপ্রয়োজনীয় সবটা এড়িয়ে চলতে চাইতো সে, মুখ ঘুরাতে চাইতো সে। দেরি করে বাড়ি ফিরতো, হাঁ করে টিভি ছেড়ে বসে থাকতো। তবু বুকের ভেতরটা ডুকরে কেঁদে উঠত। মা ডাক শুনতে চাইতো বারবার। এর মধ্যে নিজাম অনেক টাকার মালিক হলো। ব্রিফকেস ভরে বান্ডিল ভরা টাকা নিয়ে আলমারি ভরিয়ে ফেলতো নিজাম। আয়েশা একবারের জন্য উকি মেরে দেখতো না। নিজাম যা বলতো কেবল চোখ বুজে তা মেনে নিত। নিজাম গুলশানে বাড়ি করলো 5 কাঠার ওপর। গাড়ি কিনলো একটা। রোজ রাতে গলা ভেজানো শিখলো। আয়েশা আবার পোয়াতি হলো। নিজাম এবার আর তেড়ে উঠল না। প্রয়োজনের কাজ প্রয়োজনের সময় করতে সে পিছপা হয় না। নীরুর জন্ম হলো। আয়েশা হাসতে শিখলো নতুন করে। নীরুকে বুকের মধ্যে জাপটে ধরে লাল লাল নীল নীল স্বপ্নগুলো আবার চোখের মাঝে ফুটিয়ে নিল আয়েশা। কিন্তু নীরু যেন কেমন বাপ সোহাগী হলো। নিজাম বাড়ি ফিরলে আয়েশার কাছে তেমন ঘেঁষত না নীরু। বাবার সাথে হাসতো, বাবার কাজের ফাইল উল্টাপাল্টে দেখতো, 2 হাত গালে ঠেকিয়ে বাবার মুখের দিকে অপলক তাকিয়ে থাকতো। হঠাৎ একদিন জাহিদ এলো আয়েশার কাছে। রাস্তায় হঠাৎ দেখা। আয়েশার সাথেই পড়তো।
চারুকলা অনুষদে পড়তো জাহিদ। মাঝে মাঝে হাকিম চত্বরের বড় রাস্তাটায় তাদের দেখা হতো। জাহিদ খুব এলোমেলো ছেলে ছিল, কিন্তু ভীষণ গুছিয়ে কথা বলতে জানতো জাহিদ। ক্যাম্পাসে সবাই তার বন্ধু ছিল। কেউ একসাথে সিগারেট টানার বন্ধু, কেউ একসাথে ব্রাশ চালানোর বন্ধু, কেউ বা একসাথে জ্যোৎস্না দেখার বন্ধু। বহুকাল হলো জাহিদের সাথে আয়েশার দেখা হয়নি। ততদিনে শাহিনের জন্ম হয়েছে। নিজাম আরও ব্যস্ত হয়ে পড়েছে। এক সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিত থামতো না নিজাম। টাকা কামাতো আর আলমারি ভরাতো। সারাদিনে একটিবারও চোখ তুলে তাকাতো না আয়েশার দিকে। আয়েশাও তখন আর ফিরে তাকাতো না নিজামের দিকে। ঘরের কাজ সারতো, বাচ্চাদের সামলে রাখতো। ঢাকা শহরের ব্যস্ত কোনো এক দুপুরে জাহিদের সাথে শান্তিনগরের ৩ রাস্তার মোড়ে দেখা হলো আয়েশার। প্রথম দেখায় ঠিক ভালো মতো চিনল না আয়েশা। জাহিদ ঠিক করে চিনে ফেলল আয়েশাকে। কাঁধে ঝোলানো ব্যাগ, পায়ে চটি জুতো, পরনে ছিল জাহিদের একটা কালো রঙের পাঞ্জাবি। মাথায় কোঁকড়া চুল আর মুখ ভরা জংলা দাড়ির মাঝখানে একটা মৃদু হাসি এনে জাহিদ আয়েশাকে বলেছিল, তোমাকে তো ক্লান্ত লাগছে কেন আয়েশা? আয়েশার পা দুটো দাঁড়িয়ে গেল। সে যে ক্লান্ত, বড় ক্লান্ত। কেউ বুঝলো এতদিনে? কেমন করে বুঝলো? তার চেহারায় ধরা পড়ে সেটা। নীরুকে স্কুলে দিয়ে সারাটা সময় এদিক ওদিক চাকরি খুঁজে বেড়াতো তখন আয়েশা। মাঝে মাঝে পাগুলো আর চলতে চাইতো না আয়েশার, তবু সে চালাতো, থামতো না। তারপর রোজ রোজ জাহিদের সাথে দেখা হতো আয়েশার। নীরুকে স্কুল থেকে যখন আনতে যেত আয়েশা, জাহিদও তার সাথে পা চালাতো। তারা রঙের গল্প করত, গানের গল্প করত, রং জমা ফুলের গল্প করত। জাহিদ জানতে চাইতো কেমন আছে আয়েশা। হ্যাঁ, হঠাৎ কেউ এলো আয়েশার খোঁজ নিতে। কেউ এলো। নীরু জাহিদকে বড় ভালোবাসতো। জাহিদের পিঠে চেপে নীরু ৩ বার ৬ বার ৯ বার পাক খেত আর খিলখিলিয়ে হাসতো। নীরু জাহিদকে ডাকতো ম্যাজিক কাকু বলে। বড় বায়না ধরতো জাহিদের কাছে ওর একটা ছবি এঁকে দেওয়ার জন্য। আয়েশা আর জাহিদ একসাথে পা মিলিয়ে বসন্ত দেখলো, রোদ্দুর বিছানো মেঘ দেখলো, তারুণ্যকে উপভোগ করলো আবার নতুন করে। পুষ্পিতা যখন পেটে এলো তখন আয়েশা ভাবলো, আর না, অনেক তো হলো। এই মিছে মিছে স্বপ্ন দেখার তো আর কোনো মানে হয় না। একসাথে মাঝ আকাশের সূর্যটাকে মুঠি করা, একসাথে গোধূলির বিছানো রং দেখা বা জ্যোৎস্না নিয়ে ভাবা আর জীবন চালানো, দুটোর মধ্যে অনেক ফারাক আছে, অনেক অনেক ব্যবধান। জাহিদের সাথে মেলামেশাটা এবার বন্ধ করে দিবে আয়েশা। পেটের পাপটাকে মারবে কবে? কোনো একটা তারাবিহীন বিরস রাতে হঠাৎ এই প্রশ্ন নিজাম করলো আয়েশাকে। আয়েশার পেটে তখন পুষ্পিতা আছে গত ৬ মাস ধরে। মানে? মানে খুব সহজ, রোজ রাতে আমার সাথে শো আর দিনে ওই ম্যাজিক কাকুর সাথে। জানো তুমি ওটা কার বাচ্চা? আয়েশার মাথার ভেতরটা দপদপিয়ে উঠল। এত অশালীন নিজাম, এতটা নিচে নামিয়ে আনলো আয়েশাকে। হবে নাই বা কেন? আয়েশা তো মূর্খ, মূর্খের মতো একটা জন্তুর সাথে ঘর করে গেল এতটা বছর, নিজেকে সামলাতে পারলো না একদম। কি কি বললে তুমি? আবার বলো। আয়েশা নিজামকে হেঁচকা টানলো। পেটের পাপটাকে দূর করো, আমি কিন্তু এটাকে আমার ঘরে ঠাঁই দিব না। নিজামও টলছিল সেদিন ভীষণ। চোখ পিটপিট করে হাসছিল আয়েশার দিকে বিশ্রীভাবে তাকিয়ে। আয়েশারও মাথা কাজ করলো না। অমানুষ সেই দানবটাকে বলার জন্য সেরকম অমানুষ ভাষা হাতড়ে বেড়াচ্ছিল আয়েশা। একে কীই বা বোঝাবে, কতটুকুই বা বোঝাবে? শরীরের বাইরেও যে একটা মন মাখা সম্পর্ক আছে, সেটা তো এই মানুষটি কোনোদিন বুঝবে না। আয়েশা কেবল খাদে গলা নামিয়ে বলেছিল, তোমার সাথে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে আর সম্ভব না নিজাম, আমি আর পারছি না। নীরু এলো না আয়েশার সাথে। ঠান্ডা চোখে কেবল উপর নিচ ভরে দেখে নিল আয়েশাকে। সে কিছুতেই যাবে না। বাবাকে ফেলে সে যাবেই না। বাবা তো মাকে ফেলে যাচ্ছে না, ওই মহিলাটাই তো ফেলে চলে যাচ্ছে তার বাবা রেখে। বাবার শার্ট চাপটে ধরে নীরু চিৎকার করছিল, আমি যাব না তোমার সাথে, তুমি কেন ফেলে যাচ্ছ আমার বাবাকে? নীরুকে জড়িয়ে ধরে আয়েশা বলছিল, চল মা, আমার সাথে চল, আমি তোমাকে একটুও কষ্টে রাখবো না। বাবাকে ফেলে আমি যাব না, ভাইকেও যেতে দেবো না, তুমি পচা, তুমি ভালো না। বলি নীরু ছুটে গেল ও ঘরে। আয়েশা কিছু বলল না, চোখের পানিও ফেলল না। চারপাশে একবার কেবল মৃদু চোখে চোখ বুলিয়ে নিল। তার সংসার, সাজানো গুছানো সংসার ফেলে সে চলে যাচ্ছে একটু মুক্ত হাওয়া পেতে।
একটু গান শুনতে, একটু রঙের খেলা দেখতে। মোটা মোটা দেওয়ালের বাইরের পৃথিবীটাকে সে একটু নিজের করে পেতে চাইল। সাতরঙা আকাশের আদল মাখাতে চাইল সারা শরীরে। পুষ্পিতাকে আয়েশা ইচ্ছে করেই রেখে এলো। তার বুকের মানিকটাকে ফেলে এলো। তার ভেতরের বাহির সবটা জানে পুষ্পিতা কার। পুষ্পিতার গায়ের কোনো মিথ্যে নেই। পুষ্পিতার শরীরের মনে কোথাও কোনো দাগ নেই। সবটা ফকফকে, ঝকঝকে। আজ যদি আয়েশা পুষ্পিতাকে নিয়ে বেরিয়ে যায়, নিজাম জিতে যাবে। তার কুৎসিত জঘন্য মনটা জিতে যাবে। হেরে যাবে আয়েশা, হেরে যাবে পুষ্পিতা। কারো কাছে কিছুটি প্রমাণ করার দরকার নেই আয়েশার। তবু পুষ্পিতাকে সে অসম্মান করবে না। তার বাবা তাকে বড় করবে, করতেই হবে। নীল আকাশটা ক্রমেই অন্ধকার হয়ে গেল। আয়েশার গাংচিলের ডানায় ভর করে চলা সুখগুলো কেমন মিলে গেল ফিকে পড়া আলোটার সাথে। আজকে কালকে বা পরশু সে তো জানতই, এই আকাশের নিচে থেকেও মানুষের সাথে মানুষের কত দূরত্ব, কত ফারাক। সত্যি সত্যি কি সুখী হওয়া যায়? সত্যি সত্যি কি ভোরের নাটা রঙা সূর্যটার মতো হওয়া যায়? আয়েশা, তুমি কাঁদছো? জাহিদ ছুঁলো আয়েশাকে। গহীন কালো আকাশ থেকে চোখ সরিয়ে আয়েশা জাহিদের বুকে মাথা রাখল। জাহিদের সারা হাতে রং মাখামাখি হয়ে আছে। সে নিজের মতো করে জড়াতে পারল না আয়েশাকে। একটা কাক কা কা করে যেন ডেকে উঠল জানালার ধারে। তার সাথে মিশমিশিয়ে গাঢ় অন্ধকার বাইরে। জাহিদ বুঝল আয়েশা কাঁদছে, খুব কাঁদছে, আর ডুকরে ডুকরে বলছে, আমার মাটা কেন বুঝলো না আমাকে? আমার মানিকটা কেন বুঝলো না? কেন? কেন আমি সব পেয়েও দিন শেষে কিচ্ছু পেলাম না জাহিদ? কেন? ফারুক চাচা দুটো মস্ত প্যাকেট এনে দিল নীরুকে। নীরু আজকে ভার্সিটিতে যায়নি। একলা ঘরে বসে গান শুনছে। কিছু কিছু দিন নীরু একদম নিজের মতো করে কাটায়। যা ভালো লাগে তাই করে, যা মন টানে তাই করে। আজকেও সেরকম একটি দিন। নীরুর ঘরটা বড় বিশাল। সকালবেলা পূব পাশের মিষ্টি আলো ঘুরে ঘুরে পড়ে তার মিউজিক সিস্টেমটার উপর। সেটা থেকে খানিক বাই তাকালেই তার কম্পিউটার টেবিলটার মাথার চোখে পড়ে। অনেক রকম সিডি, পেন ড্রাইভ টেবিলটার উপর এলোপাথারি করে ছড়িয়ে ছিটিয়ে রাখা। উত্তরের দেয়ালটা তার বিশাল পড়াশোনা করার টেবিল। সেটা খানিক বাঁকা করে রাখা। অনেক অনেক বইয়ের মাঝে সেখানে দুটো ফ্রেঞ্চ ভাষার বইও যত্ন করে গুছিয়ে রাখা। নীরু আজকাল ফ্রান্সের এই বেসুরো ভাষাটা শিখছে। নীরু তার ঘরের বিছানায় শরীর ফেলে পড়ে আছে। একটা ঠান্ডা বাতাস তার ঘরে অলসভাবে ঢুকে গতি হারাচ্ছে। একটা রোদ্দুর মাখা স্যাঁতস্যাঁতে গন্ধ তার ঘরের আনাচে কোনাচে মন খারাপ করে হেলে পড়ল। তীর তীর করে কাঁপা আলো তার প্যাসেজে ডান বামে পাক খাচ্ছে। নীরু শরীর উঠিয়ে বসলো। দুটো প্যাকেট কেন এলো নীরু বুঝল না। তার হিসেব মতো ব্রাউন কাগজে মোড়া একটা মাত্র প্যাকেট আসার কথা। সেরমটাই তো ঠিক করে রেখেছিল নীরু। আপা আসবো? দরজায় টোকা পড়ল। পুষ্পিতা। এসো। পুষ্পিতা নীরুর ঘরে ঢুকলো। তার আজকে মন ভালো। চিকচিক করা রোদ গায়ে এসে পড়ছে পুষ্পিতার। একটু আগেই গোসল সেরে এসেছে বোধহয়। একটা লম্বা ঘেরের স্কার্ট পরেছে, তার সাথে বেগুনি রঙের একটা ফতুয়া। মাথার লম্বা কালো চুলগুলো সব ভেজা। চুলে তোয়ালে ছোঁয়ানো হয়নি, সেখান থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। কিছু বলবে? বিছানায় রাখা লাল রঙের ওড়নাটা গায়ে টেনে নিয়ে জানতে চাইল নীরু। তুমি আজকেও একা একা ঘরে বসে থাকবে? নীরুর বিছানায় পা ঝুলিয়ে বসে জানতে চাইল পুষ্পিতা। তোমার একা থাকতে ভালো লাগে না পুষ্পিতা? পুষ্পিতার ভেজা চুলগুলোয় আঙুল চালিয়ে জিজ্ঞেস করলো নীরু। উহু, দুদিকে মাথা নেড়ে বলল পুষ্পিতা। তারপর নীরুর চোখের দিকে তাকিয়ে বলল, আমার একা থাকতে থাকতে এখন অনেকটা অভ্যেস হয়ে গিয়েছে। তোমরা সবাই একা একা থাকো, তাই আমিও থাকি। তারপর যখন একদিন অনেক বড় হয়ে যাবে, অন্যের ইচ্ছায় চলতেই আর ইচ্ছাটা সায় দিবে না। বুঝলাম না। পুষ্পিতা ভ্রু কুঁচকে বলল। নীরু উঠে দাঁড়ালো। রিমোট টিপে তার মিউজিক সিস্টেমের গান পাল্টে দিল। হুশ করে একটা রবীন্দ্রসঙ্গীত বেজে উঠল। ভলিউম খানিক বাড়িয়ে দিল নীরু। পুষ্পিতা গলা তুলে বলল, এটা আমার স্কুলের মিসের খুব প্রিয় একটা গান। তুমি জানলে কি করে? মিস নিজে বলল আমাকে। খুব ভাব না সবার সাথে? নীরু হেসে বলল। পুষ্পিতা লজ্জা পেয়ে গেল।
আপা আজকে তার সাথে কেমন মিষ্টি গলায় কথা বলছে। আপাকে আজকে অন্যরকম লাগছে। একটা ধবধবে সাদা রঙের সালোয়ার কামিজ পরেছে, চুলগুলোতে শক্ত করে খেজুর বেনি গাঁথা, চোখে অনেকদিন পর কাজল পড়েছে। আপার চোখগুলো খুব সুন্দর। কেন এমন আড়াল করে রাখে সব সময়? গানটা সুন্দর, পুষ্পিতা হেসে বলল। এই গানটা আরও অনেকের খুব প্রিয় পুষ্পিতা। বিছানায় পড়ে থাকা কুশনে হেলান দিয়ে বসে বলল নীরু। কার? তোমার? না। দুই দিকে মাথা নাড়ল নীরু, তারপর গালে হাত ঠেকিয়ে বলল, যদি বলি আমাদের মায়ের। তোমাকে বলে গিয়েছে মা? না পুষ্পিতা, মা আমাকে কখনো কিছু বলে যায়নি। কিচ্ছু না। বলি নীরু চোখ বুজল। মা চলে যাবার পর একা একা মুখ লুকিয়ে কত কেঁদেছে সে। বাড়ির কাউকে কিচ্ছুটি বুঝতে দেয়নি কখনো। দিন রাত ঘরের দরজা লাগিয়ে শুয়ে থাকতো, এপাশ থেকে ওপাশ ফিরতো। ফিকে হয়ে যাওয়া বিকেল দেখতো জানালা দিয়ে, আবার রাত পড়তো। ভোরবেলা সাদা মেঘের মাঝখানে সূর্যটা উঁকি মারতো। নীরু ঘুমোতে পারতো না। কখনো কখনো বুকের মাঝখানে থেকে কুই কুই করে কে যেন ডেকে উঠতো, বলতো, মার সাথে চলে গেলে কি ভালো হতো না নীরু? এই বাড়িতে তো কষ্ট ছাড়া আর কিচ্ছু হেঁটে বেড়ায় না। নীরু কানে হাত চেপে পড়ে থাকতো। বাইরে থেকে আসা কোনো স্বার্থহীন কথা তার ভালো লাগতো না। নিজেকে সময় দিতে আর কিছুটা পাল্টে ফেলতে দার্জিলিংয়ের বোর্ডিংয়ে পাড়ি জমালো মাঝখানে নীরু। সেখানে রাত জেগে সে কুয়াশা ঢাকা পাহাড়ের ফাঁকে আকাশ ভরা তারার অল্প অল্প করে জেগে ওঠা, আবার নিমিষেই ঘুমিয়ে পড়ার গল্প শুনত। সকালবেলা সাইকেলের প্যাডেলে পা চালিয়ে সে দূরের ঝোপঝাড়ে মিলিয়ে যেত। ভাবতো এবার সে আড়াল হয়েছে, সবার থেকে দূরে পালিয়ে বেঁচেছে। বোকা নীরু তখন বুঝতো না পালিয়ে যে কখনো বাঁচা যায় না, বুক পেতে সত্যের মুখোমুখি হতে হয়। দার্জিলিংয়ে থাকতে মাঝে মাঝে ঘুটঘুটে রাতের ঘন অন্ধকার ছিঁড়ে হিংস্র জানোয়ারের শব্দ ভেসে আসতো দূরের জঙ্গল থেকে। নীরু কেঁপে কেঁপে উঠতো তা শুনে। ভাবতো, এটা কি সিংহের ডাক, নাকি মস্ত শরীরের হাতিটা সুর উঁচিয়ে ভয় দেখাচ্ছে। মাঝে মাঝে একসাথে অনেক শেয়াল কেঁদে উঠত। নীরও কাঁদতো রাত জেগে, তার শরীর খারাপ করতো। মেডিকেল ডিপার্টমেন্ট দল বলে তাকে দেখতে আসতো। বিশাল বিশাল রাক্ষসের মতো সুইগুলো নিমিষেই তার চামড়া ফুটিয়ে দিত। নীরু কেঁদে উঠত মাগো মাগো বলে, আবার নিমিষেই নিজেকে সামলে নিত। নরম বিছানায় শুয়ে জানালা দিয়ে আসা পাতলা অন্ধকারের মাঝে চোখ পেতে পড়ে থাকতো। মাঝে মাঝেই নীরুর মনে পড়তো ম্যাজিক কাকুর কথা। মা নিশ্চয় এখন তার সাথে থাকে, সেখানেই তো থাকার কথা। ম্যাজিক কাকুর মাথা ভর্তি কোঁকড়া চুল ছিল, গালজোড়া ছিল জংলা দাড়ির ছোপ। মানুষটার শরীর থেকে কেমন একটা মায়া মাখা গন্ধ ভেসে আসতো। স্কুল ফুরানোর ঘন্টাটা বাজলেই নীরুর অস্থির হয়ে যেত ফটক পেরোনোর জন্য। প্রতিদিন মার সাথে আসতো ম্যাজিক কাকু তাকে ফিরতি পথে হারাবার জন্য। নীরু এক ছুট দিত ম্যাজিক কাকুকে দেখে। তার শরীরে সারাদিন স্কুল করার কোনো ধকল থাকতো না, চোখে থাকতো অন্য রকমের নেশা, ম্যাজিক কাকুর কাছে ছুটে যাওয়ার নেশা। ম্যাজিক কাকু দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকতো। পুষ্পিতা তার কাছে ছুটে যাওয়ার পরই দু হাতে উঁচিয়ে তাকে শূন্যে তুলে ফেলতো মানুষটা। দুইবার চারবার ছয়বার যতবার নীরু চাইতো, ম্যাজিক কাকু তাকে বাতাসের মাঝে পাক খাওয়াতো। নীরু হাসতো, খিলখিল করে হাসতো। তোমার ঠোঁটে ওটা কিসের দাগ? নীরু চোখ মেলে প্রশ্ন করলো জাহিদকে। সিগারেটের ছাই লেগে পুড়ে গিয়েছে। ছাই লাগলো কেমন করে? আমি যখন ছবি আঁকি তখন কিছু আমার মাথায় থাকে না, সিগারেটের ঠোঁটে জমে থাকে, আমি টের পাই না। তুমি ছবি আঁকো? আঁকি তো। কিসের ছবি? মেঘ আঁকি, ফুল আঁকি, পাখি আঁকি। মানুষ আঁকো? হুম আঁকি। মানুষের ভেতর আঁকি, বাইরেরটা আঁকি। আমাকে এঁকে দিতে পারবে? তুমি চাও আমি তোমাকে আঁকি? চাই। কতটা চাও? এতটা চাই। দুই হাত দুই দিকে বিশাল করে মেলে বলতো নীরু। এতটা চাও? তাহলে তো তোমার এই চাওয়াটা কিছুটা স্পেশাল করতেই হয়। কি করবে? একটা ডিল করব, চুক্তি। আমি চুক্তি ফুক্তি পছন্দ করি না। আহা শোনোই না, ভীষণ ইন্টারেস্টিং চুক্তি। নীরুকে কোলে তুলে গালে চুমু দিয়ে বলে জাহিদ। শুনি তাহলে। নীরু চুক্তিটা ভোলেনি। অনেকগুলো শরৎ পেরিয়ে গেল, জীবনের মোড় ঘুরে গেল কতটা তা নীরু নিজেও টের পেল না। মাঝে মাঝে হাতড়ে খুঁজে পেতে চাইতো সুখ, তারপর মুহূর্তেই সেই ফেনিয়ে ওঠা ভাবনাটা মাথা থেকে ধাক্কিয়ে বের করে দিত। হয়তো সবকিছু সবার জন্য নয়। একদিন এক কোকিল ডাকা দুপুরে
হঠাৎ মায়ের একটা খাতা খুঁজে পেল নীরু। তাদের করিডোরের ধার ঘেঁষে যে ল্যাম্প শেডটা আছে তার তলায় স্টোর রুমের চাবিটা রাখা থাকে। হঠাৎ কি যেন একটা নোট বইয়ের খোঁজ পড়ল নীরুর। টেবিল ঘাঁটলো, ব্যাগপত্র ছাড়লো, না, কোথাও নেই। তখনই টুক করে চাবিটা তুলে স্টোর রুমের দরজা খুলল। এই ঘরটায় ঘুটঘুটে অন্ধকার, গরমে চারপাশটা সেধিয়ে থাকে সারাক্ষণ, ধুলো উড়ে বেড়ায় সারা ঘরময়। দেয়ালের ফাঁকে ফাঁকে মাকড়সার যত্ন করে বাঁধা ঘর। খাতাটা সেদিনই পেল নীরু। গন্ধ শুকে দেখলো সে খাতার প্রতিটা ভাঁজে নাক ঠেকিয়ে কত সহস্র অজানা চাপা বিষণ্ণ মেঘ ঘুরে বেড়াচ্ছিল তার প্রতিটা পাতায় পাতায়। মায়ের কষ্ট, মায়ের অভিমান, মায়ের গল্প, মায়ের ফিকে পড়ে যাওয়া হাসিটা, সবই বাবাকে লেখা। কলমের দাগ ছোপ ছোপ করে খাতার পৃষ্ঠা ভরে ফেলেছে ঠিকই, তবু মনে হলো কত কথা রয়ে গেল, কত কান্নার ছাপ ধুলোয় জমে ঝাপসা পড়ে গেল। নীরু একবার পড়ল, দুইবার পড়ল, তিনবার পড়ল, বারবার পড়ল। তার ঘুম হলো না। তারপর কত কত রাত ভাবলো, কেবল ভাবলো, জীবনটা সত্যি সত্যি কেন এত দুর্বল, কেন এত হেয়ালি করে সে, কেনই বা চলতে চলতে হঠাৎই হারিয়ে যেতে হয়। এ ঘরে কাঠখোট্টা যে মানুষটা মুখ ভার করে ঘুরে বেড়ায়, সে নীরুকে প্রায় জিজ্ঞেস করে তার প্রতি নীরুর কি কাজ, ভালোবাসা নাকি করুণা। নীরু নিজেও ঠিক বুঝে উঠতে পারে না কি বলে এই অনুভূতিটাকে, স্নেহ, ভালোবাসা, করুণা, রাগ, নাকি জমে নীল হয়ে যাওয়া অভিমান। নীরু চোখ মেলল। পুষ্পিতা ঘর থেকে বেরিয়ে গিয়েছে। ঘরটা খা খা করছে। তার জানালার পাশে যে একটা শিমুল গাছ লাগানো হয়েছে সেটা এতদিনে চোখেই পড়ল না নীরুর। তার ঘরটা যে বড় বেশি আটকা পড়ে থাকে সেখানে, প্রকৃতির মায়া খেলা একদম আসন পেতে বসতে পারে না। ফারুক চাচাকে নিয়ে নীরু একটা খেলা খেললো এর মাঝে। না, অত বেশি ডানপিটে খেলা নয়, একটা চুক্তি পূরণের খেলা, খানিকটা সাপ লুডুর মতো। বিশাল লম্বা সাপটার মুখে পড়ে গেলে স্কোর বোর্ডে আবার পেছন ঘুরে যাবে। তবু ঝুঁকি নিল নীরু। এখন সে অভ্যস্ত। মাঝে মাঝে তো আজকাল ঢাল ছাড়াও তলোয়ার হাতে নেমে পড়ে, ঘুরে ঘুরে ধেয়ে ধেয়ে তলোয়ার চালায়, খুব পাকা হাতে চালায়। জাহিদকে আঁকতে দেয়া নীরুর ছবিটা আজ সকালে এসে ওর হাতে এসে পড়ল। তবে একটা নয়, দুটো প্যাকেট। ফারুক চাচার হাতে অতিরিক্ত প্যাকেটটা দেখে নীরু জানতে চাইল, চাচা, আপনি ওনাকে বলেননি আমি একটা ছবি চেয়েছি? মা, তুমি যেভাবে বলেছ আমি ঠিক সেভাবেই অভিনয় করেছি লোকটার সাথে, তাহলে আরেকটা প্যাকেট কিসের? তা তো আমি জানি না, আমাকে বলল এ দুটোই আপনার ম্যাডামের হাতে তুলে দেবেন, তাই নিয়ে এলাম। নীরু কিছু বলল না। টাকার খাম ফারুক চাচার হাতে তুলে দিয়ে তাকে বিদায় করলো। একটা প্যাকেটের ওপর বড় করে লেখা অ্যাজ অর্ডার্ড, অন্যটার গায়ে কিছু লেখা নেই, ফাঁকা একটা কভার। নীরু বিছানা থেকে নামলো। বারান্দায় রাখা খাঁচাবন্দি খরগোশটা কেমন ইতিউতি করে তাকাচ্ছে। মেঘে ঢাকা একরাশ বেদনা মাখা আলো খরগোশটার ধবধবে সাদা গায়ে এসে বাড়ি খাচ্ছে। নীরু সেদিক থেকে চোখ সরিয়ে প্যাকেট দুটো হাতে নিল। প্রথম প্যাকেটটার কভার টেনে ছিঁড়ল। তার দেখানো ছবিটার 6B আর 8B পেন্সিল মিলিয়ে দারুণ একটা স্কেচ করেছে। সত্যি, আঁকার পাকা জাদু আছে জাহিদের হাতে। নীরু যত্ন করে ছবিটা তার আলমারির তাকে গুছিয়ে রেখে দিল। কাল বাড়ি ফেরার সময় একটা সেলফিনের কাগজ কিনে আনতে হবে, নয়তো পেন্সিলের দাগ ছড়িয়ে একেবারে যাচ্ছে তাই হয়ে যাবে ছবিটা। দ্বিতীয় প্যাকেটটা হাতে নিল নীরু। দেখা যাক কি আছে তার জন্য অতিরিক্ত। ব্রাউন কাগজটা হাতে টেনে ছিঁড়তেই একটা রঙের আঁকা ছবি বেরিয়ে এলো। একটা 5-6 বছরের বাচ্চা মেয়ের ছবি। পরনে তার মেঘরঙা ধবধবে সাদা স্কুল ইউনিফর্ম, মাথার চুলে টকটকে লাল রঙের ফিতে বাঁধা, কাঁধে ব্যাগ চাপিয়ে বাচ্চাটা ছুটে আসছে, বাতাসের গতিকে হার মানিয়ে আসছে। হাওয়ায় তার কপালের উপরের চুলগুলো এলোমেলো হয়ে দুলছে। খরগোশের মতো ছোট ছোট দাঁতগুলো বেরিয়ে পড়ায় স্পষ্ট বোঝা যায় তার মনের কোণায় কত কত আনন্দ জমা হয়ে আছে। একটা ছোট্ট কাগজ ছবিটার সাথে স্টেপল করে লাগানো, তাতে লেখা
অনুস্বার। 21টা বসন্ত পেরিয়ে আসার অনেক অনেক শুভেচ্ছা নিও নীরু। আমাদের চুক্তি ছিল তোমার 21 বছরের জন্মদিনে আমি তোমার একটা ছবি আঁকবো। তবে সেটা তোমাকে দেখে দেখে আঁকা নয়, আমার স্মৃতিকে ভাড়া করে আঁকা হবে। আমার স্মৃতি যেটুকু বলে আমি সেটুকুই দিলাম তোমাকে। আর একটা কথা, ম্যাজিক কাকু আজকাল জাদু ছড়াতে একদম ভুলে গিয়েছে। নাইম হলুদ রঙের পাঞ্জাবিটা গায়ে জড়িয়ে নিল। আজ সকালে সেলুনে গিয়ে সে চুল কাটলো, মুখ মাসাজ করালো, তবু তার চেহারাটা একদম ভাঙাচোরা লাগছে চোখে। কি করে যে আজকালকার ছেলেরা এমন চকচকে হয়ে ঘুরে বুঝে উঠতে পারে না নাইম। আজ রাতের বাসেই তাকে ঢাকা যেতে হবে। গুলিস্তান নেমে কালকে ঠিক বেলা 11টার দিকে রমনার সামনে। বাইরে তাকালো নাইম। সন্ধ্যার গাঢ় ছায়া তার বারান্দার গায়ে লেপ্টে আছে। ইলেকট্রিসিটি নেই ওপাশের বাড়িগুলোতে, ওদিক ফিরলে এদিকে পাওয়ার কাট হবে। আইপিএসের কিছু সূক্ষ্ম বৈদ্যুতিক আলো ছাড়া গোটা পশ্চিম দিকটা একটা ভারী অন্ধকার ছেয়ে আছে। শীত পড়েছে হালকা জাঁকিয়ে। উত্তরের এলাকার ঠান্ডা বরাবরই হাড় কাঁপুনে হয়। গত বছর তো শীতে মানুষ মারা পড়লো 3 জন। এবছর তো নভেম্বরে এরকম শিরশিরে ঠান্ডা। ঘরের আলো জ্বালিয়ে ল্যাপটপ কোলে নিয়ে মেইল বক্সটা ওপেন করলো নাইম। দ্রুত কিপ্যাডে আঙুল চালালো। মনে আছে তো তোমার? আছে, মনে আছে। একটা সত্যি করে কথা বলি, তুমি মিথ্যে বলো নাকি? প্রচুর বলি, প্রয়োজন চাইতে অপ্রয়োজনের বেশি বলি। অপ্রয়োজনে মিথ্যে কথা আমরা সবাই বলি, হিউম্যানস হ্যাবিট বলতে পারো। অপ্রয়োজনে একটা সত্যি কথা চট করে এবার বলে ফেলি। বলো দেখি। আমার কাছে না সবটা স্বপ্নের মতো মনে হচ্ছে। এতদিন মনে হতো তুমি খুব দূরে জেঁকে বসা কিছু একটা, ধরা ছোঁয়ার একদম বাইরে। কোথায়? কোনোদিন বলনি তো সেভাবে। আগে তোমাকে অনেক কিছুই বলতে ইচ্ছা করতো না, এখন সবটা জানাতে ইচ্ছা করে। কি কি জানাতে ইচ্ছা করে বলবো? হ্যাঁ বলো। তবে তুমিও বলো, আমাকে তোমার ছোট ছোট শখ, ইচ্ছে, ভয় সবটা বলো। আচ্ছা বেশ, বলবো। যেমন ধরো, আমি বড়লোকি কায়দায় একদম কফি খেতে পারি না। আমার ভালো লাগে মগ ভরা চা। আমারও। কফি আমার খুব তিতকুটে লাগে। জানো, খুব ছোটবেলায় আমি একবার নদীতে পড়ে গিয়েছিলাম। সে এক ভয়ানক অভিজ্ঞতা। এখনো আমার মাঝে মাঝে নদী ভরা নীল পানি দেখলে বুক কেঁপে ওঠে। আমার বুক কাঁপে চৈত্র মাসের ঝড় দেখলে। পুরো পৃথিবী কেমন এপাশ থেকে ওপাশে দুলে পড়ে। আমার বারান্দার মেঝেতে বজ্রপাতের ছটাক এসে যখন লাগে আমি খুব ভয় পেয়ে যাই। আমি প্রচুর রবি ঠাকুর পড়ি জানো। চোখের বালি, যোগাযোগ, শেষের কবিতা সব মুখস্থ শোনাতে পারবো তোমাকে। আমি পড়ি হুমায়ুন। এইসব দিন রাত্রি, দুই দুয়ারি, কোথাও কেউ নেই, সব কটা আমার 3-4 বার করে পড়া। আমি একা একা রাত জাগি। রাতের বিষণ্ণ কালো মেঘ আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। আমি যে সকাল দেখি। আজকাল আমার সকাল দুপুর বিকেল সবটাই ভালো লাগে। গাছের ফুলের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আকাশে ফেনা ফেনা মেঘের সাদা গায়ে মাখাতে ইচ্ছা করে। অকারণেই হাসতে ইচ্ছা করে, অকারণেই। আমারও। নাইমের ফ্ল্যাটে পাওয়ার কাট হয়ে গেল। ওয়াইফাই লাইন পেতে আরও ঘন্টাখানেক। তার আগেই বেরিয়ে পড়তে হবে। লাইনের বাসগুলোর টাইম টেবিলের ঠিক ঠিকানা নেই। হঠাৎ হঠাৎ সময়ের 2 ঘন্টা আগে কাউন্টারে গা ফেলে পড়ে থাকে। আবার কখনো কখনো নিজেই 3-4 ঘন্টা লেট। তাই আগে আগেই বেরিয়ে পড়া ভালো। কালকের দিনটায় কোনো রকম হেলাফেলা চায় না সে। সব হবে নিয়ম মতো, পারফেক্টলি পারফেক্ট যাকে বলে। নাইম তার ছোট্ট ব্যাগটা কাঁধে নেওয়ার আগে সব ভালো মতো দেখে নিল। 3-4 দিনের জামা কাপড়, কিছু বই, আঁকার খাতা, মোবাইল চার্জার আর 1,000-5 টাকা মিলিয়ে দেখে নিল সব কিছু। মেয়েটার যে ছবিটা এঁকেছে সেটা একটা প্যাকেটে ভরে ব্যাগের একদম নিচে ঠেলে দিল। একজোড়া স্যান্ডেল পেপারে মুড়িয়ে নিল ব্যাগ ভরে। আজকে সে বের হবে খালি পায়ে, ঠিক হিমুর মতো। ব্যাগ কাঁধে রাস্তায় নেমে গেল নাইম। শাহিনকে বলে আসা হলো না। ও টিউশনি পড়াতে গেল বিকেলে, এখনো ফেরার নাম নেই। যাক, পরে ফোন করে নেওয়া যাবে। শহরটা আজকাল কুৎসিত হয়ে গেছে ভীষণ। জায়গায় জায়গায় পড়ে থাকে আবর্জনা আর নর্দমার কালকে ওঠে বিশ্রী গন্ধ। পাওয়ার কাট হলে তো কথাই নেই, ঘন কালো অন্ধকার আর গিজগিজে ভিড় বড় অসহ্য ঠেকে। পা খালি রেখে হাঁটতে খারাপ লাগছে না।
শিশির জমে পিচ ঢালা রাস্তাটা কেমন ভেজা ভেজা হয়ে আছে। সেখান থেকে হালকা একটা গরম ভাবও যেন মাথায় বের করে দাঁড়াতে চাচ্ছে। বাস আজ একদম ঠিক সময় কাউন্টারে এসে দাঁড়ালো। তেমন ভিড় নেই বাসে আজকে, খানিক ফাঁকাই বলা যায়। নাইম বাসের ভেতর উঠে খুঁজে খুঁজে একটা সিট পছন্দ করলো, একদম জানালার পাশ ঘেঁষে। সিটে বসে মাথাটা বের করে দেখে নিল রাজশাহী শহরটাকে আরও একবার। কারেন্টের লাইন ধিক ধিক শব্দ করে ফিরে আসার কথা জানিয়ে দিল। আবার আলো আর রাশ ছুটিয়ে চলা উজ্জ্বলতা পুরো শহরটায় এলোমেলো পায়ে ফিরে এলো। আবার শুরু হলো ভাঙা কোলাহল, আবার শুরু হলো ব্যস্ততা। নাইম সিটে মাথা এলিয়ে চোখ বুজল। কি হবে কালকে? সত্যি সত্যি কি তার জীবনে ফাল্গুনের রং খেলবে? জেঁকে ধরবে আকাশ ভরা রোদের গান? ওর বুকের বাম পাশটা সত্যি সত্যি ধিক ধিকিয়ে উঠছে। কেমন হবে সে? কিভাবে নাইমকে গ্রহণ করবে সে? নাইম তো খুব ডানপিটে। ছোটবেলায় মা তাকে বলতো সে বড় হয়ে মস্ত মানুষ হবে। মস্ত মানুষ হতে চায় নাইম, মানুষ যার বুকের মাঝখানে মস্ত একটা মন থাকবে, যে মানুষ হয়ে বাঁচার স্বপ্ন দেখবে, ডাগর ডাগর দু চোখে নেচে বেড়াবে একটা মস্ত দুনিয়া সমান ফ্যান্টাসি। মার কাছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলবে, দেখো মা, আমি মস্ত মানুষ হয়েছি। বাবা, ব্যাগটা একটু চাপাবে, বসবো। এক ভদ্রলোক দাঁত কেলিয়ে হেসে দাঁড়িয়ে আছে নাইমের দিকে। বাস চলা আরম্ভ করলো হর্ন চেপে। নাইম দ্রুত পাশের সিটে ব্যাগ নামিয়ে বার্থে সেটা তুলে দিয়ে বলল, সরি, বসুন। ডিরেক্ট ঢাকা যাচ্ছ নাকি বাবা? হ্যাঁ, একদম গুলিস্তান। আমি ওদিকেই যাচ্ছি, আমার মেয়ের কাছে। ও আচ্ছা। নাইম হেসে ঘাড় ছাকালো। শ্বশুর বাড়ি না, আমার মেয়ের ভার্সিটি হলে যাচ্ছি। বুঝলে, খুব ভালো ছাত্রী আমার মেয়ে। কোথায় পড়ছে? জাহাঙ্গীরনগরে, ফার্মাসিতে। সেমিস্টার পরীক্ষা শেষ তো, বাড়ি আসবে, আমি গিয়ে নিয়ে আসবো। ভদ্রলোক মাথা নাড়িয়ে হাসলেন। নাইম দুই হাত জানালায় গুটিয়ে তাতে থুতনি ঠেকালো। চোখ আটকে রইল বাইরের ঘুটঘুটে আধার পৃথিবীর দিকে। একটা ফাঁকা ঠান্ডা বাতাস ওর চেহারা এসে লাগছে। বাসটা বড় বেশি জলদি ছুটছে, নাকি নাইমেরই মনে হচ্ছে সময় বড় দ্রুত ফুরিয়ে যাচ্ছে? ছোটবেলায় নাইমের প্রত্যেক পরীক্ষার সময় বাবা এমনি হলের বাইরে দাঁড়িয়ে থাকতো, ঠায় দাঁড়িয়ে থাকতো। নাইম জানালা দিয়ে তাকাতো মাঝে মাঝে। গনগনে ঘাম আর সূর্যটা মাথায় নিয়ে বাবা পায়চারি করতেন। মাঝে মাঝে দূরের বেঞ্চিতে বসে পাঞ্জাবি খুঁটে চোখ মুখের ঘাম মুছতেন। নাইমের বড় মায়া লাগতো মানুষটাকে দেখে। কেমন অল্প বয়সে বৃদ্ধ একটা ক্লান্তি জেঁকে বসেছিল মানুষটার ঘাড়ে। নাইমের চোখে এখন হাজার স্বপ্ন, বাবার স্বপ্ন, মায়ের স্বপ্ন, তাদের স্নেহ মায়া আদরের স্বপ্ন, তাদের মিষ্টি শাসনের স্বপ্ন, আর মনের কোথায় একটা লুকিয়ে থাকা সেই মেয়েটার স্বপ্ন, যে মাঝে মাঝে খুব করে রূপা সাজতে চায়, অপেক্ষা করতে চায় রূপার মতো, রাংতা লাগানো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনটার ভেতর জেঁকে নিজেই নিজেকে খুঁজতে চায়। বাসের ড্রাইভার এক্সিলেটরে টান দিল আরও একবার। বাস ওঠার আগেই গলায় অমন ঢেলে আসা উচিত হয়নি। এখন চোখ ঢুলছে, মাথার ভেতরটা কেমন ভনভনিয়ে উঠছে, পেটের ভেতর কি যেন একটা পাক খাচ্ছে। জানালা দিয়ে বাইরে তাকালো সে। কি ঘুটঘুটে অন্ধকার। চোখ বাড়ালো আরো বাইরে। কি গভীর খাদ দুদিকে। তার হাতটা কেমন পিচ্ছিল লাগছে। স্টিয়ারিংটা জোরে চেপে ধরে চোখ বড় বড় করে সামনে তাকালো সে। এই আর কয়েক ঘন্টা, তারপর ঢাকা পৌঁছে বাড়িতে গিয়ে বিছানায় একদম শুয়ে পড়বে। নাকে কানে ক্ষত দিতে হবে, আর ওইসব বোতল ছুবে না সে। আগে দ্রুত ঢাকা যেতে হবে, যেতেই হবে। এমন তৈরি হয়ে কোথায় বের হচ্ছ? দরজা ধরে দাঁড়িয়ে ঘরের ভেতর উকি মেরে বলল নীরু। নীরু এসেছে জুবাইরের বাড়ি, নিজের থেকেই আসা। সন্ধ্যের পর বাড়ি থেকে বেরিয়ে কোথাও একটা চলে যেতে ইচ্ছা করছিল তার। গাড়িতে করে না, হুড খোলা রিকশায় বসে আকাশ ভরা তারা দেখতে দেখতে জুবাইরের বাড়িতে চলে আসলো নীরু। জুবাইর তখন পাঞ্জাবি গায়ে দিয়ে বের হচ্ছিল বাইরে। নীরুকে দেখেই চমকে বলল, তুমি চলে এলে? আমি তোমাদের ওখানেই যাচ্ছিলাম নীরু। আবার মিথ্যে। যেই আমাকে দেখলে
অমনি তোমার আমাদের বাড়িতে যাবার কথা মনে পড়লো। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে জুবাইরের খাটে বসলো নীরু। তোমার জন্মদিনে আমি তোমাকে দেখতে যাব না? জুবাইর হেসে জানতে চাইলো। নীরু কিছু বলেনি, তাকিয়ে তাকিয়ে জুবাইরকে দেখছে। জুবাইরের একটা পাতা রঙের পাঞ্জাবি পরেছে, তার গায়ে সবুজ রংটা খুব মানায়। নীরু মনে মনে ঠিক করলো জুবাইরকে আলমারি ভর্তি করে সবুজ রঙের শার্ট পাঞ্জাবি কিনে দিবে। জুবাইরের ঘরটা খুব ছোট, একটা চৌকি সমান খাট উত্তরের ময়লা দেয়ালটার সাথে ঠেকিয়ে রাখা। সামনের দেয়ালের সাথে লাগোয়া একটা আলনা, তাতে বেল্ট, জিন্স, পাজামা, দু চারটে শার্ট, এক দুইটা পাঞ্জাবি ম্যাড়ম্যাড়া হয়ে ঝুলছে। দেয়ালের সাথে একটা ছোট্ট আয়না ঝুলিয়ে রাখা, সেখানে জুবাইরের মুখটাও ঠিক মতো বোঝা যায় না। মেঝেতেই কিছু ম্যাজিক শেখার জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখা, একটা বাক্স, কালো রঙের লম্বা টুপি, একটা কৃত্রিম ফুলের ঝাড়, লম্বা লম্বা কিছু রঙিন ফিতে এলোমেলো হয়ে পড়ে আছে পায়ের কাছে। টিম টিম করে একটা কমলা রঙের আলো জ্বালানো বাল্ব বাম পাশের দেয়ালটায় ঝুলছে। নীরু খাটে ফেলে রাখা ম্যাজিকের বইটা উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। আমার তো আজকে জন্মদিন না নীরু? জুবাইর মেঝেতে বসে বলল। জন্মদিনে উপহার দিতে হবে এমন কোনো কথা আছে? না, নেই, কিন্তু দুনিয়ার নিয়ম বলে তো একটা কথা আছে। নিয়ম মতো আমার তোমার জন্য একটা উপহার তৈরি করে রাখা উচিত ছিল, অথচ আমার সেটা একদম মনে নেই। জুবাইর বিজ্ঞের মতো নেড়ে বলল, দুনিয়ার নিয়ম মানো তুমি? মানি, কিছু কিছু ক্ষেত্রে মানি, আমরা সবাই মানি। আচ্ছা হয়েছে, এত বেশি কথা না বলে এখানে চুপ করে বসে থাকো, আমি তোমার উপহারটা নিয়ে আসছি। বলেই দাঁড়ালো নীরু। জুবাইর ভ্রুজোড়া উপরে তুলে বলল, ট্রাক ভরে আসছে নাকি উপহার? তুমি চুপ করে বসে থাকো তো, বাইরে রেখে এসেছি, নিয়ে আসি, দাঁড়াও। নীরু ফিরল একটা খাঁচায় আটকানো খরগোশ নিয়ে। ধবধবে সাদা লোম জড়ানো ছোট্ট একটা খরগোশ। উঁকি ঝুঁকি মেরে তাকাচ্ছে জুবাইরের দিকে। জুবাইর ছুটে গেল নীরুর কাছে, তার হাত থেকে খাঁচাটা নিয়ে খুশি চড়া গলায় বলল, এটা আমার জন্য? হ্যাঁ, গতবার তুমি বলেছিলে তোমার জাদুর জন্য একটা খরগোশ দরকার, ধবধবে সাদা খরগোশ। তুমি মনে রেখেছো নীরু? জুবাইর চোখ তুলে তাকালো। রেখেছি। জুবাইর খাঁচাটা নিয়ে তার মেঝেতে ঠেকিয়ে রাখলো। খাঁচার গ্রিলের মধ্যে হাত ঢুকিয়ে নরম শরীরটায় হাত বুলিয়ে দিল যত্ন করে। নীরু তার টকটকে লাল রঙের ওড়নাটা ব্যালকনি থেকে ধেয়ে আসার হাওয়ার ঝাপটা থেকে সন্তর্পণে সামলালো। বারান্দাটা ঘুটঘুটে অন্ধকার, বাইরের স্ট্যান্ডের মাথায় লাগানো আলোগুলো আজকে জ্বালানো হয়নি, তাই চোখ জ্বালা করা অসহ্য আলো আজকে নেই। আছে একটা নরম অন্ধকার। জুবাইরের দিকে ফিরে মুখটা মেঘে ঢেকে বলল নীরু, আজকে আমার মনটা খুব খারাপ, আমাকে তোমার ছাদে নিয়ে যাবে জুবাইর? ঘোরানো সিমেন্টের সিঁড়ি পেরিয়ে নিচু সিলিংয়ের অত্যাচার সরিয়ে সাততলার উপরের ছাদে উঠে গেল নীরু আর জুবাইর। তাদের এই ভাঙা বাড়ির ছাদটা খুব খোলা, ফাঁকা ফাঁকা চারপাশটায় খুব বাতাস নাচে। ছাদে টকটকে লাল রঙের মোজাইক করা মেঝেটা ছাড়া রং মাখানো আর কিছুই নেই। এই ছাদে কেউ বাগান করে না, এই ছাদে কেউ দোলনা লাগিয়ে ঝোলে না, এই ছাদে কেউ চায়ের আড্ডা বসায় না। মাঝে মাঝে ছয়তলার ভাড়াটে পরিবার বইয়ম ভরে আচার শুকোতে দেয়, আবার কখনো পাটি বিছিয়ে লাল লাল মরিচ, কালো কালো তিল ছাদে হেলে পড়া রোদের নিচে ফেলে রাখে। দিনের কাচতে দেওয়া কাপড় তার টানিয়ে সারি বেঁধে মেলে দেয় সবাই। বৃষ্টি আসা ঠিক আগে ছাদে হুটোপুটি লেগে যায় সব ভাড়াটেদের। কি অন্ধকার না আজকে? ছাদের রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে বলল জাহিদ, এই ভালো, এত অস্থির কোলাহলের চাইতে চুপচাপ আঁধার খুব ভালো। জুবাইরের পাশে এসে দাঁড়িয়ে বলল নীরু, তোমাকে আজকে একটু অন্যরকম লাগছে নীরু। আমাকে অন্যরকম লাগছে না, আজকে চারপাশটাই খুব অন্যরকম। আকাশে চাঁদ নেই, কিন্তু কেমন কিচকিচে তারা আকাশ ভরা। তোমাদের বাড়ির সামনে গিজ গিজ করা ভিড় নেই, কোনো শব্দ নেই। তোমার কি মন খারাপ নীরু? হ্যাঁ, খারাপ। কেন খারাপ সেটা আমাকে বলবে? নীরু পাশ ফিরে তাকালো জুবাইরের দিকে। রাত ভাঙা নিঃশব্দ উপচে পড়েছে চারিদিকে। নিশাচর একটা পাখি পাখা ঝাপটানো শব্দ করে উড়ে গেল ওদের মাথার উপর দিয়ে। দূরের কংক্রিট সাজানো আলো মাখা শহরটা তার আলো এদিক পাঠাচ্ছে ঠিকই, তবু কোলাহলটা নিজের কাছে রেখে দিচ্ছে। নীরু রেলিং ধরে দাঁড়িয়ে নিচু গলায় বলল, আগে আমি খুব আকাশ ছুঁতে চাইতাম,
শূন্যে উঠে আকাশের মেঘগুলোকে বড় বড় চোখ মেলে দেখতাম। একটা মানুষ আমাকে আকাশের নিচে পাক খাওয়াতো। আমি হাত বাড়িয়ে সূর্যটাকে ধরতে চাইতাম। জুবাইরের হাতটা ধরে চোখের পানি আড়াল করেই নীরু বলল, অনেকদিন আমি ভালো করে আকাশ দেখি না, মেঘ দেখি না। কেন দেখি না বলতে পারো? জুবাইর নীরুর হাতটা অন্য হাত দিয়ে ধরে বলল, এসো আমার সাথে। জুবাইর আর নীরু ছাদের ঠিক মধ্যিখানে দাঁড়ালো। নীরুর পিছনে জুবাইর দাঁড়িয়ে তার দুটো হাত নীরুর গলা জড়িয়ে মুখটা নীরুর কানের কাছে এনে বলল, উপরে তাকাও নীরু। নীরু মাথা তুলে উপরে তাকালো, রাতের ঘুটঘুটে কালো বিষণ্ণ আকাশের দিকে। জুবাইর মিশে যাওয়া নীরব গলায় বলল, জাদু খুব রহস্যময় খেলা নীরু। আমাদের মনের ভেতরে এত রঙের জাদু খেলা করে, আমরা তা টের পাই না। উপরে তাকিয়ে দেখো, আকাশটা কেমন ডাকছে তোমাকে। মেঘগুলো এদিক ওদিক ছুটছে কেবল তোমার কাছে আসার জন্য। তুমি অনেক দিন ওদের অবহেলা করেছো, আর করো না। নীরু উপরে তাকিয়ে আকাশ দেখল। আকাশের বুকে লেপ্টে থাকা অজস্র তারা গুটি গুটি পায়ে নেমে আসছে তার দিকে। মস্ত আকাশটাও যেন নিচে ঝুঁকছে তার সাথে। মেঘগুলো সব হাত বাড়িয়ে ডাকছে নীরুকে। নীরু আকাশের গন্ধ শুঁকল, তারাদের গান শুনল, মেঘেদের খুব কাছ থেকে দেখে নিল। আকাশটা এখন তার মনের মধ্যে লুটিয়ে পড়েছে। বড় নাছোড়বান্দার মতো নীরুকে তার শীত শীত হাওয়া ঝাপটা দিয়ে মাতাল করে ফেলল। জুবাইর বড় মিথ্যে কথা বলে। নীরুকে তার জন্মদিনের উপহার দিয়ে সাজানোর কথা নাকি তার খেয়ালই ছিল না। কেন এত মিথ্যে বলে জুবাইর? পুষ্পিতা আজকে খুব সেজেছে। চমৎকার নীল রঙের একটা জামদানি শাড়ি পরেছে, চোখে গাঢ় করে কাজল পরেছে, হাতের কবজিতে জড়িয়েছে ঘন নীল রঙের কাঁচের চুড়ি, কপালের মাঝখানে একটা নীল রঙের গোল টিপ এঁকেছে। তার লম্বা চুলগুলো হেমন্তের বাতাসের উড়ছে এলোমেলো হয়ে। মাথার উপর একটা আকাশি রঙের ছাতা মেলে পুষ্পিতা দাঁড়িয়ে আছে রমনার ঠিক সামনে। ঘড়িতে এখন সময় 11:30। এদিকে আজকের ভিড়ভাট্টা কম, লোকজন বাস থামিয়ে নামছে, তারপর নিজ নিজ কাজে কেমন গা ছাড়া ভাব করে চলে যাচ্ছে। কেউ পুষ্পিতার দিকে ফিরেও দেখছে না। বাড়ি থেকে যখন বেরিয়ে এলো পুষ্পিতা বাবা, তখন লিভিং রুমে বসে আছে। পুষ্পিতাকে দেখে জানতেও চাইল না সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। পুষ্পিতাও তাই বলেনি। কি দরকার নিজের খোঁজ সবাই সেধে সেধে দেওয়ার? জানতে চাইলে সত্যিটাই বলতো পুষ্পিতা, মিথ্যে সে বলে না। রাস্তার থেকে খুব ধুলো উড়ে আসছে। মাথার উপরের সূর্যটা এখন ঠিক মাঝ আকাশে। শরীর জিরজিরে গরম লাগছে। পুষ্পিতা শাড়ি গুটিয়ে কিছুটা পিছিয়ে এলো। বড্ড ব্যস্ত সবাই, বড় ব্যস্ত পথঘাট। বড় ব্যস্ত মানুষের মন। সাঁই সাঁই করে গাড়ি ছুটছে বড় রাস্তাটার মাঝখানে। মানুষ ছুটছে ডান থেকে বামে, বাম থেকে ডানে। কেউ থামে না, কেউ একটা নীল রঙের রূপা খুঁজে না। ঘড়ির কাঁটা বড় নির্দয়ভাবে ছুটছে। পুষ্পিতা তার কাছে মিনতি জানালো, একটু থামো না। সে থামলো না। একটা একটা করে ঘর সে ঠান্ডা মাথায় পার হচ্ছে। কোনো তাড়াহুড়ো নেই, আবার থেমে থেমে চলাও নেই। পুষ্পিতা খুঁজছে দুটো জুতাবিহীন খালি পা, আর খুঁজছে কাগজে আঁকা রং মাখানো একটা অচেনা মেয়ের ছবি। মাঝে মাঝে মনে হলো আজ বোধ হয় ঢাকা এসে পৌঁছায়নি মানুষটা, কিংবা বাস লেট করেছে। হতেই তো পারে। মানুষটা তাকে মিছে মিছে তো আর এখানে আসতে বলেনি। খুব সত্যি একটা নির্ভরতার হাত বাড়িয়ে নিজেই তো পুষ্পিতার কাছে আসতে চাইলো। পুষ্পিতার চোখের মধ্যে তাই কত স্বপ্ন ছড়ালো। একসাথে পিচ মাখা রাস্তায় হেঁটে বেড়ানোর স্বপ্ন, একসাথে আকাশ ভাঙা বৃষ্টি দেখার স্বপ্ন, একসাথে ছাদের চিলে কোঠা ঘরে বসে সূর্যাস্তের ম্যাজিক দেখার স্বপ্ন। পুষ্পিতা জানাবে তাকে পুষ্পিতার নীল খামে আটকানো গোপন গল্পগুলো, মানুষটার কাগজে আঁকা ছবিতে মাখানো রঙের ওপাশের বেরঙা গল্পগুলো পুষ্পিতা শুনবে। বিকেলের কান্না মাখা বাতাসের ধাক্কায় রাস্তায় জমা ব্যস্ত ধুলোগুলো ছুটে ছুটে আসছে পুষ্পিতার দিকে। পুষ্পিতা ঠায় দাঁড়িয়ে আছে। কত মানুষ এলো, কত মানুষ গেল, তবু একটা হলুদ রঙা স্বপ্ন আসে না পুষ্পিতার কাছে। আকাশের গায়ে লেগে থাকা সূর্যটা এখন খুব শক্তিহীন। আকাশ এখন আঁধারের ভেতর গুটিয়ে যেতে চাচ্ছে। আকাশ থেকে ভাঙা ভাঙা মেঘ কণা টিপ টিপ করে পড়ছে চারপাশে। কেউ এলো না। ব্যস্ত নগরীতে পুষ্পিতার মনে একটি বারের জন্য জেঁকে বসতে কেউ এলো না।
পুষ্পিতার গালে গড়িয়ে পড়া রহস্যগুলোকে নিজের মতো করে মুছে দিতে কেউ এলো না। পুষ্পিতাকে ওর নামটা ধরে মন থেকে ভালোবেসে একবার ডাকতে কেউ এলো না। মা এলো না, বাবা এলো না, স্বপ্ন এলো না, গান এলো না, রং এলো না, স্নেহ এলো না, করুণা এলো না, কিচ্ছু এলো না। দিন শেষে কেউ খোঁজে না পুষ্পিতাকে। আকাশ থেকে ভাঙা বৃষ্টি পথঘাট ভিজিয়ে এলোপাতাড়ি করে দিল পুষ্পিতাকে। তার নীল রঙা শাড়িটা ভিজে জবজবে হয়ে গেল। আকাশ ছেয়ে গেল ঘন অন্ধকারে। পথের ধারে পুষ্পিতা একা একা দাঁড়িয়ে রইল। একা থাকতে হয়। পুষ্পিতারা নিজেদের মতোই করেই একা থাকে। ম্যাজিক শহরটার ভাঙা কোলাহল তারা একা একাই কান পেতে শুনে। এসো কিছু পারিবারিক চ্যানেলে আজকে আপনারা শুনলেন পদ্ম আলমের একটি উপন্যাস অন্তমিল। আজ ছিল শেষ পর্ব। আশা করি ভালো লাগবে। আজকের জন্য বিদায়।